থিসিস প্রেজেন্টেশন প্রোগ্রাম। আমাদের আজকের অতিথি সাদমান চৌধুরী অপূর্ব। অপূর্ব আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে রিসেন্ট থিসিস শেষ করছে। সে এখন স্থাপত্য অধিদপ্তরে প্রজেক্ট আর্কিটেক্ট হিসেবে কর্মরত আছেন। তো তার থিসিস প্রজেক্টটা ছিল রিভাইভিং দ্য ট্রেডিশনাল ট্রেড কালচার অফ খাতুনগঞ্জ, চট্টগ্রাম। তো আমি এখন অপূর্বকে রিকোয়েস্ট করব তোমার প্রজেক্টটা তুমি স্টার্ট করো স্ক্রিন শেয়ার করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার অপশনটা অন করুন। তোমার ওই যে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আমার প্রজেক্টের নাম হচ্ছে রিভাইভিং দ্য ট্র্যাডিশনাল ট্রেড কালচার অফ খাতুনগঞ্জ, চট্টগ্রাম। এটা হচ্ছে সাধারণত চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশ থেকে হচ্ছে চাকতাই খাল চলে গেছে। সেই চাকতাই খাল থেকেই হচ্ছে চাকতাই খালের পাশেই খাতুনগঞ্জের অবস্থান, এবং এটা চিটাগাং মেইন শহরে এটি অবস্থান। সাধারণত আমরা দেখি চাকতাই চিটাগাংয়ের গ্রোথ হয়েছিল এখান থেকে, মানে এই পয়েন্ট থেকে, এখান থেকে গ্রোথ হয়ে হচ্ছে ও এই সাইড থেকে বাড়তে থাকে। সাধারণত আগে হচ্ছে কর্ণফুলী নদীটা ছিল এই বরাবর, মানে বঙ্গোপসাগরটাই ছিল এই বরাবর। তো আস্তে আস্তে যখন নদীর বাঁক চেঞ্জ হয়, তখন হচ্ছে এটা আস্তে আস্তে দিক পরিবর্তন করে। তখন চিরাং যে পোর্ট ছিল সেটা সাধারণত খাতুনগঞ্জই ছিল, চিরাং এর মেইন পোর্ট। এখানে হচ্ছে বিগের কনটেক্সটে দেখানো হচ্ছে খাতুনগঞ্জের হচ্ছে লোকেশনটা। এটা হচ্ছে খাতুনগঞ্জ, এটা হচ্ছে কর্ণফুলী নদী, আর এদিক থেকে চলে গেছে হচ্ছে চাকতাই খাল। খাতুনগঞ্জ সাধারণত বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল মার্কেট, যেটা বাংলাদেশের হচ্ছে কনজিউমার হোলসেল মার্কেট বলা যায়, বা হচ্ছে এরকম চাল ডাল, তারপর হচ্ছে পেঁয়াজ, আলু, এসবের সবচেয়ে বড় হোলসেল মার্কেট। এবং এটা আসলে ট্রেড সেন্টার বলা হয়, এবং এটাকে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট হাব বলা হয়। এখান থেকে প্রথমে হচ্ছে চিরাঙের পোর্টেই মালামাল আসে, এক্সপোর্ট ইম্পোর্ট হয়। সেখান থেকে সব মালামাল দেশের বিভিন্ন জায়গা থেকে চিরাঙে স্টোর করে রাখা হয়, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে যে মালামাল গুলো আসে সেগুলো চিরাঙে স্টোর করে রাখা হয়। সাধারণত খাতুনগঞ্জে ওয়্যার হাউস কেন্দ্রিক একটা বাজার, যেটাতে ওয়্যার হাউস রাখা হয়, এবং সেখান থেকে পুরো দেশে এটাকে ছড়ায় যায়। তো খাতুনগঞ্জের আমি হিস্ট্রি যদি দেখি, তাহলে এটা মুঘল আমল থেকেই অনেক মুঘল আমল বা দুই সেকেন্ড সেঞ্চুরি থেকেই খাতুনগঞ্জ অনেক ট্রেডের দিক থেকে অনেক বেশ আগায় ছিল। তো মুঘল আমলে ট্রেড সেন্টার হিসেবে বেশি নাম করেছিল, কারণ হচ্ছে তখন সিল্ক রুট হিসেবে, সিল্ক রুটের একটা বাণিজ্য ছিল পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তখন সিল্ক রুটের বাণিজ্য হিসেবে চট্টগ্রাম আমাদের একটা রুট পড়ে যায় পুরো ওয়ার্ল্ড ওয়াইডে। এই জন্য সে চিরাং তখন, মানে খাতুনগঞ্জ তখন পোর্ট হওয়ার কারণে সেই তখন থেকেই হচ্ছে ও হচ্ছে এই গুডস গুলো হচ্ছে আমদানি রপ্তানির জন্য খুব একটা ভালো পয়েন্ট ছিল। এবং তখন এই রুটের যে ট্রেড হইতো, পুরো ওয়ার্ল্ডের 12% জিডিপি এই হচ্ছে বাণিজ্য কেন্দ্রিকই ছিল। এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় এটা হচ্ছে বাংলাদেশের 50 থেকে 40% জিডিপি কন্ট্রোল করতে শুধুমাত্র এই ব্যবসা কেন্দ্রিক জায়গাটা। এবং এরপরে হচ্ছে বাংলাদেশের এখনো 40 থেকে 50% কনজিউমার হোলসেল শপ বা হচ্ছে হোলসেল ট্রেডিং এর আয়ত্তে এখনো খাতুনগঞ্জ ধরে আছে। এবং 2010 পর্যন্ত খাতুনগঞ্জের ট্রেড, মানে অফিসিয়াল ট্রানজেকশন পার ডে 2000 কোটি টাকা পর্যন্ত হইতো। সেটা এখন আস্তে আস্তে কমতে কমতে সেটা 500 কোটি টাকাতে পরিণত হয়েছে। এই যে ট্রেডিং এর যে
কমতি বা হচ্ছে যে হচ্ছে অধঃপতন, সেটাকে আমার হচ্ছে সেই জিনিসটাকে রিভাইভ করাটাই আমার প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল। আমি খাতুনগঞ্জের হিস্ট্রি যদি দেখি, মানে হিস্ট্রি থেকেই প্রজেক্টটা শুরু। হিস্ট্রি যদি দেখি, 3rd সেঞ্চুরিতে আমাদের সবাই চেনে মোটামুটি বেহুলা লক্ষিন্দর খ্যাত যেই রূপকথা আছে, সেই রূপকথার যে হচ্ছে লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর, উনি হচ্ছে প্রথম চিটাগাঙে আসেন এবং খাতুনগঞ্জে আসেন। এসে চিটাগাঙে হচ্ছে উনি ট্রেডিং শুরু করেন। ট্রেডিং শুরু করার পরে হচ্ছে চিটাগাঙে হচ্ছে ট্রেড জিনিসটা শুরু হয়। তো এরপরে যারা আসেন তারা হচ্ছে চাঁদ সওদাগরের যে সওদাগর টাইটেলটা, সেই টাইটেলটা সবার নামের শেষে হচ্ছে ইউজ করতে থাকেন। এটা আস্তে আস্তে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করে সেটা হচ্ছে তাদের জন্য একটা টাইটেল হয়ে যায় সওদাগর। তো এরপরে 7th সেঞ্চুরিতে আরব মুসলিমরা আসে, 8th সেঞ্চুরিতে তুর্কি বা পর্তুগিজরা আসেন, 9th সেঞ্চুরিতে মেরিটাইম সিল্ক রুট যেটা বলেছিলাম, সেই সিল্ক রুটটা 9th সেঞ্চুরিতে হয়। সেটা হচ্ছে একটা অংশ হিসেবে চিরাং পোর্টটা থাকে। তারপর 13th সেঞ্চুরিতে, 18th সেঞ্চুরিতে বিভিন্ন পিরিয়ডে হচ্ছে সুলতানেটরা আসে এবং 18th সেঞ্চুরির দিকে ব্রিটিশরা আসে। তো ব্রিটিশ হামিদুল্লাহ খাঁ একজন ছিলেন ডেপুটি কালেক্টর ব্রিটিশ। তো উনি যখন খাতুনগঞ্জে আসেন তখনই উনি চিন্তা করেন যে এই জোনটাকে উনি ট্রেড জোন হিসেবে ভেবে রাখে। তো খাতুনগঞ্জ সাধারণত তখন ছিল হচ্ছে আহ হামিদুল্লাহ খাঁর দ্বিতীয় স্ত্রী খাতুন বিবি, তার অনেক জায়গা জমি ছিল ওই এরিয়াতে। তো উনার জায়গা জমিতেই হচ্ছে উনি হামিদুল্লাহ খাঁ প্রথম বিভিন্ন মার্কেট বানাইতে থাকে, বানায় সেখানে ট্রেডিং স্টার্ট করে। এই জন্য এরপরে এটা একটা গঞ্জে পরিণত হয়, এই জন্য এর নাম পরে হয়ে যায় খাতুনগঞ্জ। তো 2004 সাল পর্যন্ত বোট ট্রান্সপোর্টই ছিল মেইন। এরপরে হচ্ছে 4 সালের পরে ট্রাক ট্রান্সপোর্টটা হয়ে গেছে বেশি মুখ্য, এবং বোট ট্রান্সপোর্টটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। ক্যানালের এনরচমেন্ট বা হচ্ছে বিভিন্ন ময়লা জমে জমে ক্যানালটা ছোট হওয়ার জন্য বোট ট্রান্সপোর্টটা কমে গেছে। এরপরে আমরা এই যে খাতুনগঞ্জের রাস্তায় আমরা মোটামুটি 18 থেকে 20টার মতো স্ট্রাকচার দেখি এখনো, যেগুলো 17 শতাব্দী বা 18 শতাব্দীর দিকের বিল্ডিং। সেগুলোর বিভিন্ন আমরা হচ্ছে বিল্ডিং এ বিভিন্ন রকমের জিওমেট্রিক্যাল, ফ্লোরাল বা বিভিন্ন রকমের কলাম খচিত বিল্ডিং গুলো দেখতে পারি, এবং সেগুলো আস্তে আস্তে কিভাবে ডেভেলপ করছে সেটাও দেখতে পারি। এটা হচ্ছে 20th সেঞ্চুরি থেকে শুরু করে এই 18th সেঞ্চুরি পর্যন্ত বিল্ডিং গুলাকে এভাবে দেখানো হয়েছে। এরপর আমার অ্যানালাইসিস করে বা হচ্ছে আমি সাইট ভিজিট থেকে সেই বিল্ডিং গুলোকে ঘুরে ঘুরে বা বিল্ডিং গুলো অ্যানালাইসিস করে আমি সেগুলোর প্ল্যান গুলা বোঝার চেষ্টা করি। তো সাধারণত তারা বাণিজ্য কেন্দ্রিক এই জায়গাটা জন্য হচ্ছে যে সদাগররা আসতেন, তারা এসে তারা ছিলেন বিদেশি। তো হচ্ছে বিভিন্ন কলকাতা বা গুজরাট ওনারা বেশি আসতেন। তো এসে ওনারা নিজেদের বাসা বানাইতেন এখানে থাকার জন্য, এবং সেই বাসাতে নিচতলাতে গ্রাউন্ড ফ্লোরে ওরা হচ্ছে স্টোর গুলা রেখেছে বা হচ্ছে বিজনেস পারপাসের করছিলেন, এবং উপর তালাতে নিজেদের থাকার জন্যই বিল্ডিং গুলো বানায়। সেইভাবেই বিল্ডিং গুলোকে প্ল্যান গুলো দেখা যায় যে নিচে পুরোটাই স্টোর, এবং নিচে উপরে আমরা হচ্ছে ওদের যেই হচ্ছে থাকার জায়গা থেকে সেটাকে অনেক সুন্দর কারুকাজ খচিত করে ওরা বানায়। এবং সেগুলোতে উঠার জন্য ওদের সিঁড়িগুলোতে সামনেই এক্সপোজ সিঁড়ি থাকে বা এক্সপোজ কলাম থাকে। এগুলো কিছু আমরা হচ্ছে দেখতেই পারি, প্রত্যেকটা বিল্ডিং এরই প্রায় একই রকম ট্রিটমেন্ট। আর রিসেন্ট বলতে 19 শতাব্দীতে বা 20 শতাব্দীতে যেগুলো বিল্ডিং হয় সেগুলো সাধারণত এরকম হয় যে 100 ফিট পর্যন্ত লম্বা, এবং এদিকে 30 ফিট পর্যন্ত হচ্ছে চওড়া থাকে। আর সেগুলোর বিল্ডিং গুলো দেখা যায় যে মাঝখানে যে আইল করা, এবং আইল করে তার দুই পাশে হচ্ছে স্টোর গুলো রাখা, এবং সেই স্টোর গুলোতে কোথাও হচ্ছে সামনে মানে ফ্রন্ট সাইডে হচ্ছে ডিসপ্লে এরিয়া বা হচ্ছে যেগুলো বিক্রি করে সেগুলো ডিসপ্লে করে, এবং পিছনের সাইডটা স্টোর। আর
কিছু কিছু বিল্ডিং এর সেগুলো চালানোর জন্য অফিস করে, যে হলুদ কালার এগুলো অফিস। তো আমরা যে পরবর্তী যুগে যেগুলো বিল্ডিং নতুনগুলো দেখি সেগুলো এরকম আইলের পিছনের দিকগুলো সবগুলোই অফিস করে ফেলছে এবং সামনের গুলো স্টোর এবং হচ্ছে ডিসপ্লের জন্য রাখা। তো এরপরে হচ্ছে আমরা যদি দেখি খাতুনগঞ্জ, খাতুনগঞ্জ এই এরিয়াতে, তো এরপরে বিজনেসটা আসলে গ্রো করতে করতে ছড়ায় যায়। ছড়ায় কিন্তু ছড়ায় কিন্তু এটি ছড়ানোর পর এটা হচ্ছে কনজিউমার হোলসেল মার্কেট থাকে, বাট ছড়ানোর পরে এটা বিভিন্ন হোলসেল মার্কেটে পরিণত হয়। যেরকম এটা হচ্ছে সুতি হোলসেল মার্কেট, এদিকে হচ্ছে কেমিক্যালের হোলসেল মার্কেট, এদিকে হচ্ছে টিনের হোলসেল মার্কেট, এদিকে হচ্ছে কাপড়ের হোলসেল মার্কেট। কিন্তু যেসব এই পুরো জোনটায় যে এক্সপোর্ট ইম্পোর্ট যে ট্রেডিংটা কন্ট্রোল করে সেটা খাতুনগঞ্জ থেকে কন্ট্রোল করা হয়, মানে ডকুমেন্টেশনের টাইপের একটা কন্ট্রোলেশন থাকে। সেই কোনো মালামাল আসলে সেটাকে ডকুমেন্ট বা হচ্ছে ডকুমেন্টেশন করে সেটাকে নেওয়া হয় পোর্ট থেকে। সেই ডকুমেন্টেশনটা করা হয় খাতুনগঞ্জ থেকে। সেই জন্য খাতুনগঞ্জ এখনো পুরা এরিয়ার যে বাজার বা হচ্ছে ট্রেডিং সেটাকে এখনো কন্ট্রোল করে থাকে। আর এখানকার যে খালটা চলে গেছে, খালটা 1994-এ এটা 200 ফিট চওড়া ছিল, যেটা এখন মাত্র 40 ফিট চওড়া। এবং ওর সিচুয়েশন এরকম। আর হচ্ছে আগে একজন হচ্ছে আর্টিস্টের চিত্রতে দেখা যায় যে আগে ট্রেডটা সাধারণত এই বোর্ড পেন কি হইতো, যেটা এখন একেবারেই হয় না। এরপরে আমরা একটা ম্যাপিং দেখাই 1800 শতাব্দীর হচ্ছে ক্যানালটা কিরকম ছিল। এরপর যদি আমি এই খালটা যেরকম ইম্পর্টেন্ট এই বাণিজ্যের জন্য, ঠিক তেমনি খাতুনগঞ্জ যে মেইন রোডটা, সেই রোডটাও আমাদের এই বাণিজ্যের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো দেখা যায় যে প্রত্যেক দিন প্রায় এরকম একটা অবস্থা থাকে যে জ্যাম জট পরিপূর্ণ থাকে এবং তাদের হচ্ছে স্পেস নাই, কোনো পেডিস্ট্রিয়ান স্পেস নাই, বা একটা দুইটা ট্রাক ঢুকলে একটা মানুষ যাতায়াত করা খুব কঠিন হয়ে যায়। সেখানে এরকম একটা জ্যাম পূর্ণ জায়গায় সারাদিন বিজনেস হয় এবং রাত দিন প্রতিনিয়ত লোড আনলোড হইতে থাকে। ম্যাপিং এ দেখাচ্ছি যেসব জায়গায় এই লাল জায়গায় বেশি জ্যাম থাকে বা এরপরে কমলা জায়গাটা একটু কম থাকে, হলুদ জায়গাটা থাকে, কিন্তু পুরোটাতে আসলে জ্যাম পড়ে থাকে। এরপরে হচ্ছে ম্যাপিং এ দেখি ওয়্যার হাউস, এগুলো হচ্ছে ওয়্যার হাউস। এই ওয়্যার হাউসটাই হচ্ছে পুরো সাইটটা ডমিনেট করে রাখছে। 3 রকম ফাংশন এখানে দেখা যায়: ওয়্যার হাউস, হোলসেল শপ যেগুলো কমলা কালার হোলসেল শপ, এবং বাকিগুলো হচ্ছে ব্যাংক অফিস, যেগুলো হচ্ছে এই বিজনেস চলার জন্য যেগুলো সাপোর্টিং ফাংশন আছে সেগুলো চলে। এরপরে আমি যদি হচ্ছে স্পেসিফিক করি যে কি কি হচ্ছে বিজনেস চলে সেগুলোকে স্পেসিফাই করে, যেরকম হচ্ছে হলুদগুলো হচ্ছে মশলা, নীলগুলো হার্বস, তারপর হচ্ছে এগুলো হচ্ছে চাল ডাল, এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন, এগুলো স্পেসিফাই করা হয়েছে। এরপর হচ্ছে ট্রেডিং যে সিস্টেমে চলে সেটাকে দেখানো হয়েছে। ট্রেডিংটা সাধারণত 3 রকমের ট্রেডিং চলে। এক হচ্ছে ডেলিভারি অর্ডার ট্রেড বা ডিও ট্রেডিং। এটা সাধারণত হচ্ছে ডকুমেন্টেশন যে ট্রেডিংটা, মালামাল যেগুলোকে আনা হয় পোর্টে, সেই পোর্ট থেকে ক্লিয়ারেন্সের জন্য যে ডকুমেন্ট লাগে সেগুলো হচ্ছে ইম্পোর্টার বা এক্সপোর্টার যারা থাকে তারাই সাধারণত দিয়ে থাকে। ওনারা এক্সপোর্ট বা ইম্পোর্টার যে ডকুমেন্টেশন দেয় সেটা হচ্ছে ওয়্যার হাউসের বা যারা ক্রেতা বা হচ্ছে যারা হচ্ছে খরিদ্দার, তারা হচ্ছে এই ডকুমেন্টেশন গুলো ওখানে কালেক্ট করে হচ্ছে কোর্টে দেখালে সেটা ক্লিয়ারেন্স পায়, বা ওদের হচ্ছে এক্সপোর্টার ইম্পোর্টারদের হচ্ছে অফিসে সেই ডকুমেন্টেশন নিলে সেটাকে ক্লিয়ারেন্স পায়। আর 2 রকমের হচ্ছে, একটা ওয়্যার হাউস বিজনেস যেটা হচ্ছে মালামাল ওয়্যার হাউসে রাখে, আর একটা হচ্ছে হোলসেল শপ। যেভাবে হচ্ছে বিজনেস গুলো হয়, প্রথমে হচ্ছে পোর্টে শিপ আসে, এরপরে হচ্ছে প্রোডাক্ট গুলো নিয়ে আসে, ইম্পোর্টাররা প্রোডাক্ট গুলো নিয়ে আসে।
এরপরে হচ্ছে বিভিন্ন উম, নৌকা বা হচ্ছে ভেসেল যদি বলি, সেগুলো হচ্ছে পোর্ট থেকে মালামালগুলো নিয়ে যায়, পোর্টে আসে এবং এসে সেখান থেকে চাক্তাই খালের মুখে হচ্ছে তারা ওই জিনিসপত্র বা গুডস গুলো নিয়ে যায় এবং সেটা পোর্ট থেকে মালামাল নিয়ে যায়। আর বিভিন্ন নদী নদীর কানেক্টিভিটি থেকে নোয়াখালী বা সন্দ্বীপ বিভিন্ন জায়গা থেকে যেগুলো মালামাল গঞ্জে আসে, সেগুলোর 40% আসে এবং সবই এই 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 জায়গাটার নাম হচ্ছে ফিশারি ঘাট। সেই ফিশারি ঘাটে এসে থাকে, কারণ মাছ ভিতরে যেতে পারে না, কারণ ওর ডেপথ এখন নেই। আগে এই পর্যন্তই চলে যেত, ফাতনগঞ্জে যেতে পারতো। তো সেই জন্য ট্রাক সার্কুলেশনটাও চলে এখন, যে ট্রাক ট্রান্সপোর্টেশন। ট্রাক গুলো সাধারণত হচ্ছে পোর্টে আসে, পোর্ট থেকে এসে এখানে হচ্ছে ইম্পোর্টারদের হচ্ছে গোডাউন থাকে। তো ট্রাক গুলো এখান থেকে মালামাল নিয়ে হয় ফিশারি ঘাটে এখানে আসে, এখানে এসে নৌকা থেকেও মালামাল নেয়, আর হচ্ছে গোডাউনে মালামাল থাকলে সেখান থেকেও নেয়, নিয়ে তারা হচ্ছে খাতুনগঞ্জের উদ্দেশ্যে যায়। এরপর যদি দেখি আম, যেরকম নৌকার চলাচল হয়েছে, চলাচল করে, ট্রান্সপোর্টেশন হয়, ট্রাকের ট্রান্সপোর্টেশন হয় এবং ঠেলা গাড়ির ট্রান্সপোর্টেশন হয়। ঠেলা গাড়ি সেম ভাবে হচ্ছে গোডাউন এবং ফিশারি ঘাট থেকে ফিশারি ঘাটের নৌকাগুলো থেকে মালামালগুলো নিয়ে খাতুনগঞ্জে যায়। এই তিন ভাবে সাধারণত সার্কুলেশন গুলো হয় বা হচ্ছে মালামালগুলো নিয়ে যাওয়া আসা করে। তো কিছু ইমেজ দেখানো হচ্ছে। জি। যেখানে ছিলাম সেখানে হচ্ছে ইমেজ গুলো দেখা যাচ্ছিলাম, খাতুনগঞ্জের ভিতরে ইমেজ গুলো। তো হচ্ছে খাতুনগঞ্জের যেগুলো ভিতরের যে হোলসেল মার্কেট গুলোর ইমেজ দেখাচ্ছি। হোলসেল গুলো সাধারণত এরকম হয়, আর হচ্ছে সামনে হচ্ছে রিসেপশনের ডেস্ক থাকে এবং পিছনে পুরোটাই ওয়্যার হাউস থাকে। এবং কিছু কিছু বেশিরভাগই বিল্ডিং গুলো তাদের হচ্ছে ফ্রন্ট সাইজ, মানে ফ্রন্ট ফেসটাকে পাওয়ার জন্য এর ডেপথ কোনো কোনো বিল্ডিং এর 6 ফিট বাই 100 ফিট বা 12 ফিট বাই 120 ফিট, এরকম কিছু কিছু বিল্ডিং হয়ে থাকে। এবং এগুলোর নিচে গ্রাউন্ড ফ্লোরে যেরকম ওয়্যার হাউস থাকে, পাশ দিয়ে সিঁড়ি হয়ে তাদের থাকার জায়গা, যেগুলো আগে সওদাগররা ইউজ করতো এবং এখন সেগুলো হচ্ছে ওখান যেগুলো মানে কর্মচারী আছে তারাই ইউজ করে, সেগুলো এখন আপাতত ডরমিটরিতে পরিণত হয়ে গেছে বা ব্যাচেলররা ভাড়া থাকে এরকম হয়ে গেছে। আর দোকানগুলো খুবই ভাইব্রেন্ট, বা হচ্ছে ওখানে গেলেই বোঝা যায় অনেক রকমের জিনিসপত্র, মালামাল, যেগুলো দেশের হয়তো অন্য কোথাও সহজে পাওয়া যায় না। এবং বিল্ডিং এবং সেখানের আরেকটা উল্লেখযোগ্য জিনিস, যে সেখানকার যারা মানে ব্যবসায়ী, তারা হচ্ছে গদিতে বসে, এরকম স্টাইলে গদিতে বসে এবং তারা এইভাবেই হচ্ছে 4 যুগ ধরে বা অনেক যুগ ধরে এভাবেই বিজনেস করে আসতেছে। এবং বিল্ডিং স্ট্রাকচার গুলো যদি দেখি, এই বিল্ডিংটা ছিল হচ্ছে সর্বপ্রথম বিল্ডিং, যেটা হচ্ছে হামিদুল্লাহ খাঁ মার্কেট নামে পরিচিত এখন, যেটা হচ্ছে হামিদুল্লাহ খাঁ নিজে হচ্ছে বিল্ডিংটা বানিয়েছেন। এবং এই বিল্ডিং গুলো দেখি, এগুলো এখন নিচে নিচে স্টোর, বিভিন্ন রকমের স্টোর, উপরে হচ্ছে পরিত্যক্ত হয়েই আছে। কিছু কিছু বিল্ডিং এখনো মানুষজন থাকে, যেগুলোকে যথেষ্ট পরিমাণ হচ্ছে তারা মর্যাদা দিতে পারে না, এই জন্য হয়তো বা ইউজেবল না হওয়ার জন্য পড়ে আছে। বাট সবগুলোর গ্রাউন্ড ফ্লোর এখনো ইউজ হয় এবং সেগুলো বিজনেস ক্ষেত্রে ইউজ হয়। এরকম একটা বিল্ডিং, এরকম কিছু বিল্ডিং দেখা যায়, পুরোনো বিল্ডিং গুলো।
সেখানে প্রতিনিয়ত যেই ঠেলা গাড়ি এবং হচ্ছে ট্রাকের যেই কনসিস্টেন্সি, যেরকম ট্রাক হচ্ছে প্রত্যেক ঘন্টায় প্রায় 30টা করে ট্রাক ঢোকে, বাট বের হইতে পারে না, কারণ হচ্ছে জ্যাম পড়ার জন্য তাদের লোড আনলোড হয়ে গেলেও তার সামনে যে ট্রাক আছে তার লোড আনলোড শেষ হওয়ার জন্য তাকে ওয়েট করতে হয়। তো এভাবে যখন পুরো রাস্তা জ্যাম হয়ে যায় তখন কেউ বের হইতে পারে না, এই জন্য তাকে সারা দিন থেকে যেতে হয় বা দিন রাত থেকে যেতে হয়। রোজার সময় 2-3 দিন থেকে যেতে হয়, এরকমও হয়। তো খুবই বিজি এরিয়া। এখানে কিছু ইমেজ দেখানো হচ্ছে কিভাবে লোড আনলোড হচ্ছে। লোড আনলোড ছাড়া এখানে কিছু ভেন্ডর থাকে যারা হচ্ছে ছোট ছোট ছাউনি করে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে কার্ট হিসেবে বিভিন্ন রকম ফলমূল বা হচ্ছে শরবত বা হচ্ছে সিগারেট টিগারেট বিক্রি করে, যেগুলো হচ্ছে সেখানকার যারা মানুষ কাজ করে হচ্ছে কর্মকর্তা বা হচ্ছে যারা বেচা কেনা করতে আসে সবাই সেগুলো থেকে জিনিসপত্র কিনে বা চাটা খায়। এবং এটা হচ্ছে সেই ডিও ট্রেডিং এর যে জায়গাটা, সেখানে কয়েকটা বিল্ডিং, 2-3টা বিল্ডিং আছে যেগুলো ডিও ট্রেডিং চলে। সেখানে প্রতিদিন এত জ্যাম থাকে যে এখানে এই এই আইলটাতে ঢোকাই যায় না। এবং সেখানে হচ্ছে এই জিও ট্রেডিং এর জন্য দেশের শেয়ার বাজারের উপরে ইম্প্যাক্ট পড়ে, এবং এই ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন কিছু দেশের বিভিন্ন কারিকুলামের উপরে ডিপেন্ড করে এই ডিও ট্রেডিং হচ্ছে চলাচল করে। এখানে হচ্ছে খাতুনগঞ্জের একটা কন্টেক্সচুয়াল ভিডিও দেখানো হচ্ছে। বড় কথা হচ্ছে দোকানটার পরিধি অনেক বড়। এত বড় পরিধির দোকান বর্তমানে চট্টগ্রাম শহরে হচ্ছে এই দোকানের মধ্যে প্রচুর পর্যাপ্ত পরিমাণ হার্বস জাতীয় জিনিস এরা রক্ষণাবেক্ষণ করতে পারে, এরা সংগ্রহ করে তুলতে পারে। নেল পলিশ সঙ্গে একটি গোলাপ জল একটি 50 পয়সা, আর কাস্টমারের কাছ থেকে আপনার 30 পয়সা করে কমিশন। এটা ঐতিহ্যগত ভাবে মানে যুগ যুগ ধরে চলে আসতেছে, এখনো এভাবে চলে। আমরা এই যে বেনাফুল, হিলি, তারপর ওই যে বুমরা, এই সমস্ত বর্ডার দিয়ে মালগুলা আনি ইন্ডিয়া থেকে। আমরা এনে এগুলা হাতুনগঞ্জে বিক্রি করি। আসলে আমরা ব্যবসা করে হাতুনগঞ্জের উপরেই নির্ভর করি, কারণ সারা বছরে আমরা হাতুনগঞ্জে পড়ে থাকি। হাতুনগঞ্জে এনে 2টা পয়সা ইনকাম করবো এই উদ্দেশ্যে আমরা ব্যবসা করি। কিন্তু দেখা যায় হাতুনগঞ্জে আসার পরে আমরা আমাদের ন্যায্য লাভও পাই না, বরং আরো কি লসে থাকি। সাইট সারাউন্ডিং এর খুব ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা দেওয়া।
এরপর আমি যেটা করেছি সে ওল্ড বিল্ডিং গুলোকে ডকুমেন্টেশন করেছি, যে কোনগুলো আমার নেওয়া উচিত, কোনগুলো ভালনারেবল না, একেবারেই না, সেগুলোকে একটা ডকুমেন্টেশন করে কি কি বিল্ডিং এখানে হচ্ছে রিভাইভ করা সম্ভব আর কি কি বিল্ডিং একেবারেই সম্ভব না, সেগুলো ডকুমেন্টেশন করে সেগুলোকে কি এখন কি ইউজ হয় এবং পরে কি ইউজ হবে সেটার একটা প্রপোজাল রেডি করেছি। তো এখানে কি কি ইস্যু হবে, ইস্যু আছে বা মেইন ইস্যু, সেগুলোকে মেনশন করার চেষ্টা করেছি। যে প্রথমত হচ্ছে রোড অনেক চিকন এবং হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে থাকতে হয় রোডের গ্রিড লকের জন্য। এরপর পোর ইনফ্রাস্ট্রাকচার হিসেবে অনেক পোর, যেগুলো হচ্ছে বিজনেসের জন্য একেবারেই হওয়া উচিত না, যে সেটাকে আস্তে আস্তে আরো নষ্ট করে ফেলবে। এরপরে ওয়াটার লগিং প্রবলেম এইখানকার সবচেয়ে বড় প্রবলেম, যেটা হচ্ছে প্রত্যেক বছরই প্রায় 50 কোটি থেকে বেশি হচ্ছে লস হয়ে যায় এই ব্যবসায়ীদের। প্রত্যেক বছর বন্যা হয় ওই জায়গাতে, আশেপাশে যেহেতু পুরোটাই হিলি এরিয়া। এরপরে হচ্ছে এখানে কোনো ডিজাইন, এতগুলো ট্রাক আসে তারপরে এখানে কোনো ডিজাইন ট্রাক টার্মিনাল নেই, বা হচ্ছে গুডস গুলো হ্যান্ডলিং এর জন্য কোনো এক্সট্রা কোনো হচ্ছে ওদের কোনো ব্যবস্থা নেই। এই রাস্তার মধ্যে তারা হচ্ছে মালামাল গুলো লোড আনলোড করে। এরপর কোনো পাবলিক টয়লেট বা পেভমেন্ট নেই। ক্যানাল হচ্ছে দখল হচ্ছে, খাল দখল করতেছে এবং খালগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন। তারপরে হিস্টোরিক যে বিল্ডিং গুলো আছে সেগুলোকে নেগলেক্ট করতেছে। এরপরে হচ্ছে কমিউনিটি বা লেবারদের জন্য কোনো রেস্টিং স্পেস নেই এবং রিক্রিয়েশনাল স্পেস নেই। তো এই জন্য আমার একটা কনসেপ্ট ছিল যে রিজারেকশন, ব্রিথিং নিউ লাইফ ইনটু ইটস হিস্টোরিক্যাল রুটস বাই স্প্রেডিং ইকোনমিক্যাল লাইন। মানে ইকোনমিক্যাল যে অবস্থাটা তাদের, এটাকে হচ্ছে ওদেরই রুট বা হচ্ছে ওদেরই পূর্বের যেভাবে চলতো সেটাকে ধারণ করে রেখে ইকোনমিক্যালকে কিভাবে ইকোনমিকে বুস্ট করা যায় সেটা আমার চিন্তা ছিল। সেভাবে পুনরুজ্জীবন কিভাবে করা যায় সেটা আমার মেইন কনসেপ্ট। তো এর কনসেপ্টের জন্য আমাকে 3টা বিষয় ধরতে হয় বা হ্যান্ডেল করতে হয়, সেটা হচ্ছে সোসাইটি অ্যান্ড কালচার, ইকোনমি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো সোসাইটি অ্যান্ড কালচারের মধ্যে ওদের স্টোরি টেলিং বা হচ্ছে কিভাবে ওদের সদাগরে আসছে, তারপরে হচ্ছে ওদের ট্রেড হিস্ট্রিটা কিরকম সেটাকে আমাকে চিন্তা করতে হয় এবং সেই চিন্তাতে কাজ করতে হয়। এরপরে ক্যানাল ফ্রন্ট ডেভেলপমেন্ট কে নিয়ে ভাবতে হয়, কি ক্যানাল ফ্রন্টের ব্রিথিং স্পেস কিভাবে আনা যায়, পাবলিক ফ্যাসিলিটি কিভাবে দেওয়া যায়, ওপেন স্পেস কিভাবে দেওয়া যায়, এবং পুরোনো যে বিল্ডিং গুলো ছিল ওল্ড আর্কিটেকচার সেগুলোকে অ্যাডাপটিভ রিউজ করা এবং কানেকশন উইথ দ্য রোড এবং কানেকশন উইথ দ্য ওয়াটার কিভাবে হয় সেটাকে হচ্ছে চিন্তা করা। এরপরে ইকোনমিক্যালি কিভাবে এটাকে বুস্ট করা সম্ভব, অ্যাক্সেসিবিলিটিকে রোড এবং ওয়াটার অ্যাক্সেসিবিলিটি বেটার করলে ইকোনমি বাড়তে পারে। এরপর ট্রেড অ্যান্ড হিস্ট্রি, ওদের আগের যেভাবে হিস্ট্রি ছিল সেই হিস্ট্রিকে ধরে কিভাবে ট্রেডটাকে ইনহ্যান্স করা যায় সেটা একটা হচ্ছে ইস্যু ছিল। এরপর অপরচুনিটি ফর নিউ কমিউনিটি, বা এখন যে কমিউনিটি গুলো আছে যারা হচ্ছে ট্রেডিং এর সাথে যুক্ত না বা হচ্ছে আশেপাশে যারা থাকে তারাও কিভাবে সেখানে অপরচুনিটি গ্যাদার করতে পারবে বা অপরচুনিটি পাবে, তারা কিভাবে হেল্পফুল হবে সেটার উপর একটা চিন্তা ছিল। এবং এনভায়রনমেন্ট, এখানকার এনভায়রনমেন্ট কিভাবে হচ্ছে আরো বেটার করা যায়, ওয়াটার লগিং কিভাবে কমানো যায়, ক্যানালটাকে কিভাবে রিভাইভ করা যায়, সারফেস ট্রিটমেন্ট কিভাবে করা যায় সেটার একটা প্রপোজাল ছিল। তো এর জন্য আমাকে যেহেতু আরবান একটা প্রজেক্ট, সেহেতু আরবান প্রজেক্টে আমরা ডিরেক্ট কোনো সলিউশন দিতে পারি না, সেখানে কিছু স্ট্র্যাটেজি দিতে হয় যাতে হচ্ছে সেই আরবান পিপল গুলা বা কনটেক্সচুয়াল মানুষগুলা সেটাকে ধারণ করতে পারে। আমরা হুট করে কোনো প্রপোজাল দিলে সেটা হচ্ছে ওই মানুষগুলো ধারণ করতে পারবে না বা আমরা বলতে পারবো না এটাই হবে। তো এই জন্য আমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়েছে। তো স্ট্র্যাটেজির জন্য আমাকে কিছু ডিসিশন মেক করতে হয়েছে। ডিসিশন মেকের জন্য আমাকে সেখানকার ম্যাপিং নিয়ে অনেক কাজ করতে হয়েছে। যেরকম প্রথমে হচ্ছে আমি স্ট্রাকচার ম্যাপ বের করি, যে কোথায় কোনটা কাঁচা কোনটা সেমি পাকা এগুলো ম্যাপ বের করি। সব জায়গায় আমি যেহেতু বিল্ডিং বসাইতে পারবো না, নতুন কোনো প্রপোজাল দিতে পারবো না, সেই জন্য আমাকে প্রথমে ভাবতে হয়েছে যে কোথায় আমি নতুন নতুন বিল্ডিং দিতে পারবো বা হচ্ছে ওদের অপরচুনিটিটাকে বাড়ানোর জন্য কোথায় কাজ করতে পারবো। যেহেতু হচ্ছে পুরোটাই গভর্নমেন্ট ল্যান্ড না, সেহেতু সবাইকে আমি হচ্ছে ধরতে পারবো না। তো সেই ক্ষেত্রে কাঁচা বিল্ডিং ও সেমি পাকা বিল্ডিং গুলোকে উঠানোর একটা সলিউশন হইতে পারে, সেটাকে প্রথমে বের করা হয়েছে। তারপরে ভালনারেবল, একেবারে ভালনারেবল এবং সিডিএ থেকে কালেক্টেড যারা একেবারে ভালনারেবল
যেখানে হচ্ছে যে বিল্ডিং গুলো আসলে চালানো সম্ভব না, ওটা থাকলে আরো মানুষের ক্ষতি হবে বা হচ্ছে ঝুঁকিপূর্ণ, সেগুলোকে মার্ক করা হয়েছে বা ম্যাপিং করা হয়েছে, সেগুলোকে আমরা উঠাইতে পারি। এরপরে হচ্ছে ওনারশিপ প্যাটার্ন চিন্তা করা হয়েছে যে প্রাইভেট ল্যান্ড কোনগুলো এবং গভর্নমেন্ট ল্যান্ড কোনগুলো। গভর্নমেন্ট ল্যান্ড গুলোকে আমি নিয়ে কাজ করতে পারবো, প্রাইভেট ল্যান্ড ওনারশিপ গুলোকে আমি কাজ করতে পারবো না যদি তাদের কনসার্ন না থাকে। তো সেই জন্য প্রাইভেট আর গভর্নমেন্ট ওনারশিপ গুলো বের করা হয়েছে। তখন আমার হচ্ছে গভর্নমেন্ট ল্যান্ড যখন দেখা হয়েছে তখন দেখা যায় যে হচ্ছে খালের পাশে যত একটা গ্রিড, পুরো গ্রিডটাই হচ্ছে আসলে হচ্ছে বিভিন্ন ভাবে নিয়ে নেওয়া হয়েছে বা হচ্ছে ক্যানাল এনরোচমেন্ট হয়ে গেছে বা হচ্ছে এটাকে দখল করা হয়েছে, খাল দখল করা হয়েছে। সেগুলো গভর্নমেন্ট ল্যান্ড, বাট সেগুলোকে দখল করে মানুষ সেটাকে কাজ করে। তো সেই জায়গাটুকু আমি নিতে পারবো। এরপর ডিজাইন, এইগুলো সবগুলো ম্যাপিং থেকে আমি ডিজাইন ইন্টারভেনশন কোথায় কোথায় করতে পারবো সেগুলো একটা ম্যাপে দেখানো হয়েছে। তো আরো হচ্ছে ওল্ড স্ট্রাকচার গুলো কোথায় কোথায় আছে সেগুলো একটা ম্যাপিং দেখানো হয়েছে, যে অনেক পুরনো এবং একটা হচ্ছে 18 শতাব্দীর আগে এবং 18 শতাব্দীর পরের হিসেবে, এবং কন্ডিশন কোনটার কতটুকু ভালো এবং খারাপের উপর একটা ম্যাপিং দেখানো হয়েছে। এরপরে প্রথম আমার হচ্ছে স্ট্র্যাটেজি বা সলিউশন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার যে খাতুনগঞ্জ যে মেইন রোড, যেটা হচ্ছে খাতুনগঞ্জ রোড, এই রোডটাকে আমি হচ্ছে যেখানে সব মালামাল লোড আনলোড হয় এবং প্রত্যেক দিন ট্রাক আসে প্রত্যেক জায়গা থেকে, সেই রোডটাকে আমি মেইনলি ট্রেডার্সদের জন্য এবং হচ্ছে ক্লায়েন্টের জন্য বা বেচা কেনা যারা করবে তাদের জন্য ছেড়ে দিব, সেরকম একটা ডিসিশন নেই। তার জন্য এই রোডটাকে পুরোটাকে ভেহিকেল ফ্রি করব, মানে হেভি ভেহিকেল ফ্রি করব, মানে ট্রাক সেই রোড থেকে মুক্ত করব। এবং শুধুমাত্র যারা ক্রেতারা আসবে, গাড়ি নিয়ে আসতে পারে, রিক্সা নিয়ে আসতে পারে, যে কোনো কিছু নিয়ে আসতে পারে, তারা শুধুমাত্র এই রোডটা ইউজ করবে। সেই জন্য প্রথম সলিউশন আমার হচ্ছে এই রোডটাকে টেক্সচার রোড করব বা হচ্ছে পেভ দিয়ে রোড করব, যেটা ইনহ্যান্স করবে বেশিরভাগ পেডিস্ট্রিয়ান ওয়ে, বাট সেখানে একটা কন্ট্রোলড ওয়েতে বা স্পিড লিমিট রেখে গাড়ি আসতে পারবে, যারা হচ্ছে ক্রেতা তারা গাড়িতে আসতে পারবে এবং তাদের জন্য ফিক্স কিছু হচ্ছে পার্কিং স্পেস দেওয়া। শুরুতে রোডের শুরুতে একটা পার্কিং স্পেস দেওয়া, মাঝখানে একটা পার্কিং স্পেস দেওয়া এবং শেষে একটা পার্কিং স্পেস দেওয়া, যাতে তারা এসে নেমে সেখানে পার্কিং স্পেসে পার্কিং এ যায়, এখানে কোনো ঝামেলা না করে। তো সেই জন্য আমাকে কয়েকটা স্ট্র্যাটেজি দিতে হয়েছে, যেহেতু আমি ট্রাক এখান থেকে সরাই ফেলছি, সেহেতু ট্রাক কিভাবে আসবে সেগুলো স্ট্র্যাটেজি দিতে হয়েছে। তো তার আগে হচ্ছে আমাকে ক্যানাল রিভাইভ করতে হয়েছে। তো আমি 1800 শতাব্দীর একটা ক্যানাল ম্যাপ থেকে দেখি যে এই জায়গাটাতে তখন মোটামুটি 100 ফিটের মতো ছিল, যা এখন 40 ফিটের মতো। তো এই এনরোচমেন্ট যেটা আমি দখল হয়েছে সেটাকে আমি নিয়ে ক্যানালটাকে বড় করেছি, করে এখানে বোট ট্রান্সপোর্টেশন আবার চালু করা হয়, প্রপোজাল দিচ্ছি, যাতে হচ্ছে বোট ট্রান্সপোর্টেশনে যেরকম খরচ কম এবং টাইম কনজিউমিং, যখনই টাইম কনজিউম হচ্ছে ট্রাকের চেয়ে, তখনই হচ্ছে আমার বিজনেস গ্রোথটা বেড়ে যাচ্ছে, বুস্ট হচ্ছে, তখনই ওদের ইকোনমিক্যাল একটা ভালো একটা বেনিফিট পাবে। তো সেই চিন্তা করে বোট ট্রান্সপোর্টেশন দেওয়া হয়েছে। এবং এরপরে হচ্ছে ট্রাক ট্রান্সপোর্টেশনের জন্য আমাকে হচ্ছে এইখানে একটা বড় একটা ট্রাক সার্কুলেশন দেওয়া হয়েছে, ট্রাক পার্কিং দেওয়া হয়েছে, এবং হচ্ছে কয়েকটা ফিক্স পয়েন্ট করা হয়েছে যে ট্রাক কোথায় লোড আনলোড করবে। সব জায়গায় লোড আনলোড করতে পারবে না, এখন যে সিচুয়েশন, এই রাস্তায় সবাই একের পর এক ট্রাক এসে এসে লোড আনলোড করে। তো এই জায়গায় যে ট্রাকটা থাকে, তো লোড আনলোড করার পরে তো বের হইতে পারে না, কারণ সামনের গাড়িগুলো লোড আনলোড শেষ হয় নাই। তো এটা একটা ইস্যু ছিল। সেই জন্য আমার হচ্ছে প্রথমে স্ট্র্যাটেজি ছিল হচ্ছে পয়েন্ট ফিক্স করা, যে আমার এই ওয়্যার হাউসগুলোর জন্য, মানে এইটুকু ওয়্যার হাউসের জন্য একটা লোড আনলোড পয়েন্ট ফিক্স করেছি। এই জোনের জন্য এখানে একটা লোড আনলোড ফিক্স করা। এই পার্ক মানে খাতুনগঞ্জের নিচের অংশটুকু পুরোটা হচ্ছে প্রাইভেট ল্যান্ড। সো আমি এখানে খুব একটা নিজের ডিজাইন ইন্টারভেনশন করতে পারবো না। এই জন্য একেবারে কাঁচা পাকা বিল্ডিং গুলোকে ম্যাপিং থেকে বের করে যেখানে জায়গা পাওয়া গেছে সেখানেই এই পয়েন্টগুলো দেওয়া। আর খাতুনগঞ্জের অপোজিট সাইডে, ক্যানাল সাইডে আমি
অনেক জায়গা পাইছি সেখানে আমার ডিজাইন ইন্টারভেনশন করার সুযোগ ছিল। তো সেই জন্য সেখানে বেটার সলিউশন এবং বেটার হচ্ছে এখনকার যুগের মতো মডার্ন সলিউশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এই জায়গায় কিন্তু এই দিকের মানুষের জন্য অ্যাটলিস্ট লোড আনলোড গুলো যাতে প্রপারলি হয় তার জন্য একটা জায়গা বের করে সেখানে দেওয়া হয়েছে। তো এটাকে যেভাবে ওয়ার্ক করে খাতুনগঞ্জের এই জায়গাটা আমার হচ্ছে ট্রাক টার্মিনাল প্রপোজাল দেওয়া। তো এই রোডটাকে পুরোটাই ফ্রি করে দেওয়ার জন্য আমার অপোজিট দুইটা রোড, এই অপোজিট দুইটা রোডটাকে সার্ভিস রোড হিসেবে আমি প্রপোজাল দিই। এবং যদি সার্ভিস রোড হিসেবে প্রপোজাল দিই তাহলে আমার কিছু স্ট্র্যাটেজি ছিল যে প্রথমে ট্রাকগুলো তাদের যখন মালামালগুলো পাবে তখন তারা যেই ওয়্যার হাউসে যাবে সেই ওয়্যার হাউস থেকে তারা একটা টোকেন বা সিরিয়াল নাম্বার পাবে যে ওর সিরিয়াল নাম্বার এত এবং এতটা থেকে এতটার মধ্যে তাকে আসতে হবে। সে যদি এসে যদি এখানে এটা ওয়ান ওয়ে রুট করা হয়েছে, এই পর্যন্ত এসে যদি এই পয়েন্টটা আমি লোড আনলোড করতে চাই তাহলে সে এখান থেকে এখানে এসে এটা আবার ওয়ান ওয়ে রোড হচ্ছে যাতে হচ্ছে এই যখন ভিতরে ঢুকতেছি তখন যাতে কোনো ঝামেলা না থাকে এই জন্য ওয়ান ওয়ে করা। এইখান থেকে এসে এই জায়গায় পয়েন্টে লোড আনলোড করে এখান থেকে বের হয়ে সে এদিক থেকে বের হয়ে যেতে পারবে, আবার এই থেকে বের হয়ে যেতে পারবে। যদি কোনো ট্রাক এসে দেখে এই পয়েন্টটাতে ফিল আপ বা এখানে 5টা পার্কিং স্পেস, তো আগে একটা অ্যানালিসিস বলেছিলাম যে হচ্ছে আমার পার আওয়ারে 30টা করে ট্রাক ঢুকে, সেহেতু আমার হচ্ছে প্রত্যেকটা ট্রাকের 45 মিনিট করে লোড আনলোডের সময় লাগে। সেই জন্য আমার হচ্ছে পার ঘন্টায় আসলে এখানে 30টার মতো ট্রাক পার ঘন্টায় হচ্ছে ঢুকলে সেগুলো হচ্ছে জোন ভাগ করে দিলে আমি এই 30টা বা হচ্ছে 40টার মতো হচ্ছে পার্কিং এরিয়া দিতে পারছি। এখানে 5টা এখানে 5টা এইভাবে 6টা 7টা করে। তাহলে হচ্ছে ওরা যখন ভাগ হয়ে যায় তখন একটা ফ্রি হয়ে যায় যে একই জায়গা থেকে লোড 30টা ঢোকার চেয়ে ছড়ায় গেলে সেটা হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে। তো এখানে যখন 5টা আসে এবং যদি সে ট্রাকটা এসে দেখে এখানে ফিল আপ তখন সে এখান থেকে বের হয়ে এখানে 2 ওয়ে করে এখানে সে ওয়েট করতে পারবে। এরপরে যখন সে তার দেখতে পারবে যে তার সিরিয়াল নাম্বার যদি হচ্ছে পরে থাকে সেখান থেকে জানতে পারবে বা হচ্ছে ফোন দিয়ে জানতে পারবে সামহাও যে এখানে ওদের চলে গেছে তোমার সিরিয়াল এখন, তখন সে বের হয়ে তার সিরিয়ালে যাবে। সবাই সবার সিরিয়াল মেনটেন করতে হবে, এটা একটা পলিসি এখানে রাখতে হবে, না হলে এগুলো কন্ট্রোল করা আসলে সম্ভব না। সেই স্ট্র্যাটেজি প্রপোজাল দেওয়া এবং সেম ভাবে এখানে একটা হচ্ছে এই জোনের জন্য এই পয়েন্টটি সেম ভাবে কাজ করবে। এবং এই জায়গাতে এসে আমার কিছু হচ্ছে প্রপোজাল ছিল যে এই জোনটা পুরোটাই হচ্ছে মডার্ন ওয়্যারহাউস যেগুলো আমি উঠাই ফেলছি, যেগুলো বিল্ডিং গুলোকে উঠাইতে হয়েছে, কাঁচা বিল্ডিং বা হচ্ছে ভালনারেবল বিল্ডিং গুলোকে উঠাইতে হয়েছে, সেগুলোর যে ফাংশন ছিল সেগুলোকে তার স্কোয়ার মিটার হিসাব করে তার কতটুকু লাগে তার চেয়ে 50 বছর পরে তার কতটুকু হইতে পারে তার ডাবল, এখন যেটা উঠানো হয়েছে তার ডাবল বা ট্রিপল চাহিদা পূরণের জন্য এই জায়গাটা পুরোটাই ডিজাইন করা হয়েছে। এবং এখানে পুরোটাই ওয়্যার হাউস গুলোই বেশি উঠানো হয়েছে, এই জন্য ওয়্যার হাউস কেন্দ্রিক ডিজাইন এখানে করা হয়েছে। তো সেই জন্য এখানে মডার্ন সলিউশন হিসেবে সব ওয়্যার হাউস গুলো ডিজাইন করা হয়েছে মডার্ন হিসেবে। এবং এখানে একটা সার্ভিস রোড দেওয়া হয়েছে যে যাতে করে ঠেলা গাড়িগুলো এখানে এই পয়েন্টে যখন হচ্ছে ট্রাকগুলো লোড আনলোড করবে তখন এখান থেকে ঠেলা গাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে ওয়্যার হাউসে ঠেলা গাড়ি পয়েন্ট থেকে মালামাল নিয়ে সেই তাদের নির্ধারিত ওয়্যার হাউস গুলোতে পাঠাবে। এরপর আমার বিজনেস সার্কুলেশনের স্ট্র্যাটেজির পরে আমার হচ্ছে মানুষ বা হচ্ছে ক্রেতা বিক্রেতাদের স্ট্র্যাটেজি এবং কিছু পুরো হচ্ছে ট্যুরিস্টদের বা কমিউনিটিদের জন্য স্ট্র্যাটেজি দেওয়া। কারণ এই জায়গাটা যেহেতু হিস্ট্রিক্যাল জায়গা সেহেতু এটাকে এখনো যেহেতু মানুষ সেভাবে পপুলার না, তো এটা যখন রিভাইভ করা হবে তখন এটা একটা পপুলার হইতে পারে বা এটাকে আরো আমাদের যেহেতু রুট বা হিস্ট্রি সেটাকে আরো এনহ্যান্স করার জন্য এটাকে ট্যুরিস্ট বা ভিজিটর বা হচ্ছে কমিউনিটিদের জন্য একটা সার্কুলেশন প্রোভাইড করার একটা প্রপোজাল ছিল, যেটা হচ্ছে এক হচ্ছে এই বোট কেন্দ্রিক হচ্ছে রিক্রিয়েশনাল একটা চাহিদা, বোট টিকিটিং করে এখানে পুরা হচ্ছে ক্যানালটা ঘুরতে পারবে, ক্যানালটা ঘুরে
হচ্ছে আবার কর্ণফুলীতে যে হচ্ছে কানেক্ট হয়, সো এখান থেকে একটা লুপের মতো করে ওরা কর্ণফুলীতে কানেক্ট হবে। আরেকটা এখানে যেগুলো পুরনো বিল্ডিং গুলো ছিল সেগুলোকে আমি হচ্ছে বিভিন্ন মার্ক করছি বা পয়েন্ট করছি, সেগুলোতে কি কি প্রপোজাল আসতে পারে সেগুলো দেখানো, বিভিন্ন হোটেল, ক্যাফে, সেমিনার হল বা স্পাইস রিটেল মার্কেট, হচ্ছে যে পুরনো বিল্ডিং গুলো ছিল, যেটা হচ্ছে সর্বপ্রথম বিল্ডিং এখানকার, সেটাকে ট্রেড মিউজিয়াম করা। তারপরে হচ্ছে যারা ট্রাক ড্রাইভাররা আসবে, সারা দিন থাকতে হয় বা হচ্ছে পুরা একদিন এক রাত থাকতে হয়, তখন তারা থাকার জায়গা জন্য একটা হচ্ছে ডরমিটরি, এরপরে হচ্ছে কখনো কখনো এডুকেশনের জন্য বা হচ্ছে বিভিন্ন হেরিটেজ ওয়ার্কের জন্য বিভিন্ন হচ্ছে কমিউনিটি বা বিভিন্ন অফিস বা বিভিন্ন ভার্সিটি যদি এখানে আসতে চায়, তারা সেমিনার একটা একটা পুরোনো বিল্ডিং এ তারা সেমিনার করতে পারবে, একদিনের জন্য সেমিনার করতে পারবে। এখানে কিছু হোটেল প্রপোজাল দেওয়া, যে হোটেলগুলোকে হচ্ছে কেউ বাইরে থেকে বা বাইরের দেশ থেকে যদি কেউ আসে, এসে এটাকে কভার করতে চায় পুরো জোনটাকে, বা হচ্ছে তারা হচ্ছে শুট করতে চায়, তাহলে সেগুলোতে একদিন এক রাত থেকে এখানকার এক্সপিরিয়েন্স নিতে পারবে, সেইগুলোকে ক্যাপচার করতে পারবে, সেই জন্য কিছু হোটেল দেওয়া। এগুলো এগুলো তাদের একেবারে ফিক্স করে মানে হচ্ছে আরবান স্পেসে ফিক্স করে দেওয়ার কিছু নেই। তারপরে হচ্ছে এখানে তাদের নিজেদের মতো কিছু কিছু একদম রিজন দিয়ে প্রথম বিল্ডিংটাকে ট্রেড মিউজিয়াম করা যেতে পারে, বা হচ্ছে এই জোনটাতে হচ্ছে যেহেতু অফিস বেশি, ট্রেডিং অফিস, সেহেতু এই জোনে যেগুলো বিল্ডিং সেগুলোকে অফিস বিল্ডিং করা যেতে পারে নতুন। এরপরে এদিকে যেরকম হচ্ছে হার্ব বিল্ডিং বেশি, সেখানে অ্যান্টিক শপ করা যেতে পারে। এগুলো একটা প্রপোজাল যে কি কি করা যেতে পারে সেগুলো দেওয়া, কিন্তু এখানে কোনো মানে কোনো বিল্ডিং এ ফিক্স করা সম্ভব না যে এই বিল্ডিং এ এটাই হবে। ওখানকার যে কমিউনিটি যেটা নিতে পারবে সেটাই করতে পারবে। আমার স্ট্র্যাটেজি দেওয়া হচ্ছে এগুলো বিল্ডিং কে আমরা রিয়ারঅ্যাপটিভ ইউজের মাধ্যমে নতুন ফাংশন ইনপুট করতে পারি, কারণ এগুলোতে হচ্ছে বিজনেস রান করার মতো বিল্ডিং না, এবং এগুলোকে কনজার্ভ করে রাখার মতো বিল্ডিং। এরপরে হচ্ছে কমিউনিটির জন্য এই রুটটাকে চিন্তা করে এখান থেকে স্টার্ট করে ওরা হেরিটেজ ওয়াক থেকে এভাবে সবগুলো বিল্ডিং যেরকম ঘুরবে সেরকম বিল্ডিং গুলো দেখতে পারবে, সাথে সাথে তাদের দুই পারের যে ফ্যাসাড গুলো সেগুলো এনজয় করতে পারবে, এবং এই জায়গার পুরো বিজনেসটা কিভাবে রান করে সেগুলো দেখতে পারবে, এবং এখানকার যে বিজনেস গুলোর বিভিন্ন রকমের বিজনেস আইটেম গুলো চলে সেগুলো দেখতে পারবে। এবং কিছু কিছু বিল্ডিং এ স্পাইস রিটেল মার্কেট বা ট্র্যাডিশনাল স্পাইস রিটেল মার্কেটের হচ্ছে প্রপোজাল দেওয়া, যেটাতে হচ্ছে তারা এসে সেখান থেকে এখানকার যেগুলো একেবারেই কোথাও পাওয়া যায় না বা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, সেগুলো জায়গায় সেগুলো কিনে টুরিস্টরা যেতে পারবে। এবং এখান থেকে ঘুরে এই স্পেস গুলো হচ্ছে ক্যানাল সাথে হচ্ছে কানেক্ট করে, যেগুলো হচ্ছে ক্যানাল ভিউ বা ক্যানাল সাইটের হচ্ছে এনভায়রনমেন্ট তারা আবার এনজয় করতে পারবে। আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে রিক্রিয়েশনাল পারপাসে করা। এরপর যদি আসি মাস্টার প্ল্যানের হচ্ছে জোনিং দেখানো, প্রথমে এই জায়গাগুলো পুরোটাই হচ্ছে পয়েন্ট, যেগুলো হচ্ছে লোডিং আনলোডিং পয়েন্ট ফিক্স করা, এবং এখানে এসে হচ্ছে এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি ট্রাক লোডিং আনলোডিং করবে, এবং সাথে সাথে হচ্ছে বোট ট্রান্সপোর্টেশন লোডিং আনলোডিংও এই পয়েন্টগুলোতে হবে। বাকিগুলোতে দুইটা পয়েন্ট বাদে বাকিগুলো সবগুলোতে শুধুমাত্র ট্রান্সপোর্ট বা ট্রাক লোডিং আনলোডিং হবে। এগুলো হচ্ছে ক্যানাল সাইডের পাশে সবগুলো ওয়্যার হাউস। এগুলো হচ্ছে সবগুলো যেগুলো পুরনো বিল্ডিং সেগুলোর রিয়ারঅ্যাপটিভ ইউজ। এখানে এই জোনটাকে পুরোটাই হচ্ছে রিক্রিয়েশনাল পারপাস, যে এখান থেকে যারা আসবে তাদের লাস্ট ডেস্টিনেশন যাতে এগুলো সব এনজয় করে তারা লাস্ট ডেস্টিনেশনে রিক্রিয়েশনাল পারপাসে কিছু হচ্ছে রিটেল শপ বা হচ্ছে যেখানে ট্র্যাডিশনাল আইটেমস কিনতে পারে, বা ওখানে রেস্টুরেন্ট থাকতে পারে, সেখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারে, সেখানে এনজয় করতে পারে, এবং এখানে বোটিং ফ্যাসিলিটি থাকবে, যেখানে বোট টিকেটিং করে সেখান থেকে ঘোরাফেরা করতে পারে, সেই জন্য রিক্রিয়েশনাল স্পেস। এরপরে কিছু স্ট্র্যাটেজি ছিল যে পুরনো বিল্ডিং এর পাশে নতুন বিল্ডিং এর কিছু ফিউশন ক্রিয়েট করা, যেটা হচ্ছে ওই পুরনো বিল্ডিং এর ফাংশন গুলোকে কানেক্ট করবে।
এরপরে এই দুটো বিল্ডিং পুরোটাই হচ্ছে ট্রেড হাব, মানে ডিও ট্রেডিং এর জন্য অফিস বিল্ডিং, যেটা পুরো হচ্ছে খাতুনগঞ্জ বা খাতুনগঞ্জের আশেপাশের মার্কেটগুলোকে হচ্ছে ডিও ট্রেডিং এর মাধ্যমে কন্ট্রোলে রাখবে বা কন্ট্রোল করবে। তো এটার একটা স্ট্র্যাটেজি ছিল যে অফিসগুলো সেখানে দেওয়া যেখানে হচ্ছে মেইন পয়েন্টগুলো, যেখানে লোড আনলোড হচ্ছে সেখানেই তার ফ্রন্ট সাইডে দেওয়া, যাতে হচ্ছে মেইন রোড থেকে বা খাতুনগঞ্জ রোড থেকে অ্যাক্সেস পায় এবং পিছন দিকে তারা কন্ট্রোল করতে পারে কতটুকু লোড আনলোড হচ্ছে, কতটুকু প্রতিদিন কিভাবে যাওয়া আসা করতেছে লোড আনলোড। এবং সাথে সাথে তার পাশে দুইটা হচ্ছে পাবলিক টয়লেট দেওয়া, যেগুলো হচ্ছে যে মেইন পয়েন্টগুলো জাংশনগুলোতে, যাতে হচ্ছে যারা এখানে কাজ করতেছে তারা অ্যাক্সেস পায় খুব সহজেই। তো এরকম একটা জোন আমরা যদি ডিটেল দেখি, এটা হচ্ছে ব্লো আপ প্ল্যান দেখাচ্ছি। এই বিল্ডিং গুলো হচ্ছে এক্সিস্টিং বিল্ডিং, যেগুলোকে ধরা হয় নাই। পাশে হচ্ছে ট্রেড মিউজিয়াম, যেটা হচ্ছে সর্বপ্রথম ট্রেডিং বিল্ডিং ছিল, সেটাকে ট্রেড মিউজিয়াম করা। সেখানে থাকতে পারে তাদের পুরনো ঠেলা গাড়ি। এখন যদি আমরা মডার্ন হিসেবে চিন্তা করি, তাহলে ঠেলা গাড়ির জায়গায় আমরা বিভিন্ন হচ্ছে পুশ কার্ট যেগুলো থাকে, যেগুলো হচ্ছে ঠেলা গাড়ির মতো কাঠের তৈরি না, যেগুলো হচ্ছে হয়তো বা ঠেলে নিয়ে যেতে হবে বাট একটু মডার্নাইজ, সেগুলো যেহেতু প্রপোজাল আসবে বা 10-15 বছর পর সেটাই আসবে, সেহেতু এই মিউজিয়ামে সেই ঠেলা গাড়িগুলো থাকতে পারে, বিভিন্ন সরঞ্জাম থাকতে পারে তখনকার, এবং যে বোটগুলা আগে ইউজ হইতো এখানে আসা যাওয়া করতো সেগুলোকে সংরক্ষণ করে মিউজিয়ামে রাখা যেতে পারে। এবং তার পাশে কানেক্টিভ করে যেই নতুন একটা বিল্ডিং দেওয়া, সেটাকে হচ্ছে মিউজিয়ামের হচ্ছে জিনিসপত্র কেনা বা হচ্ছে মিউজিয়াম কেন্দ্রিক কিছু রিটেল মাটির কাজের বা অ্যান্টিক শপগুলো পাবে, সেগুলোর ডিজাইন করা। এবং তা মিউজিয়ামের পাশে কিছু হচ্ছে ছোট ছোট স্টল দেওয়া, যেগুলো হচ্ছে এনজয় করতে পারবে এবং কানেকশন রাখা, ক্যানাল সাইডের সাথে কানেকশন রাখা, এবং মিউজিয়াম থেকে বের হয়ে এই জায়গাটা পুরোটাই রিক্রিয়েশনাল পারপাসে ইউজ করতে পারবে। এবং বিজনেসের জন্য যেভাবে ইউজ হয়, এইভাবে হচ্ছে লোড আনলোডটা এভাবে হবে এই পয়েন্টগুলোতে। তো পয়েন্টগুলোতে যেভাবে লোড আনলোড হবে সেটা দেখানো। ট্রাকটায় আসবে, এসে হচ্ছে এখানে লোড আনলোড করবে। তার আগে হচ্ছে এই জোনিংটাকে যদি দেখি, আমি খালের সাইডে যে বিল্ডিংটা, তার ওই সাইডটাকে রিটেল মার্কেট বা রিটেল শপ, পিছনে ওয়্যার হাউস, এবং খাতুনগঞ্জ রোডের সামনের ফ্রন্ট হচ্ছে ডিসপ্লে সেন্টার, এবং পরে হচ্ছে ওয়্যার হাউস চিন্তা করা হয়েছে এভাবে। এই ডায়াগ্রামে দেখানো হয়েছে ডিসপ্লে, ওয়্যার হাউস, দেন একটা সার্ভিস রোড টানা, যেই সার্ভিস রোডে শুধুমাত্র হচ্ছে শুধু সার্ভিস হবে, বা এখানে লোড আনলোড হয়ে শুধুমাত্র এই জায়গায় ওই লোড আনলোডের জিনিসগুলো ঠেলা গাড়ি দিয়ে বা হচ্ছে পুশকার্ট দিয়ে হচ্ছে মালামালগুলো দোকানপাটে ঢুকবে। তো তাতে করে হচ্ছে খাতুনগঞ্জের মেইন রোড সেটাকে হচ্ছে কনজাকশন ফ্রি করে দিচ্ছি, শুধুমাত্র পাবলিক ইউজ বা হচ্ছে ক্লায়েন্ট এবং হচ্ছে বিজনেসম্যান তাদের জন্যই শুধু ইউজেবল করে দিচ্ছি। পিছনের রোডটা পুরোটাই ইনভিজিবল, বাট তাদের যাতে বিজনেসটা ঠিকভাবে চলাচল করে সেই জন্য এই স্ট্র্যাটেজি করা। এবং ক্যানাল সাইডে পুরোটাই হচ্ছে রিক্রিয়েশনাল টাইপ বা হচ্ছে সবাই এনজয় করতে পারবে সেই জন্য কিছু রিটেল মার্কেট আনা। তো এটার স্ট্র্যাটেজি দেখানো হয়েছে যে এখান থেকে লোড আনলোড নিয়ে সবগুলো পুশকার্টগুলো তাদের ওয়্যার হাউসে যাবে। এগুলো হচ্ছে নতুন ওয়্যার হাউস, যেগুলোকে ডিজাইন করা হয়েছে র্যাম দিয়ে, এবং অবশ্যই ফায়ার সেফটি চিন্তা করা হয়েছে, এই জন্য ফায়ার হচ্ছে স্টেয়ার। এগুলো হচ্ছে কার্গো লিফট, যেগুলো হচ্ছে মালামাল উপরতলায় নিবে, যেহেতু গ্রাউন্ড ফ্লোর, যেহেতু ভবিষ্যতে চিন্তা করে এটাকে মাল্টি লেয়ার ওয়্যার হাউস বানাইতে প্রপোজাল দেওয়া হয়েছে, এই জন্য এটাকে হচ্ছে কার্গো লিফট ইউজ করা হয়েছে। এবং প্রত্যেকটা সেম প্রপোর্শনের ওয়্যার হাউস ডিজাইন করা, যেটাকে চাইলে কেউ যদি চায় যে হচ্ছে সে একটা ওয়্যার হাউস নিবে, মডিউলার সিস্টেমে করা, যে একটা ওয়্যার হাউস নিবে তাহলে সে একটা নিতে পারে। কেউ যদি চায় সে দুইটা নিবে, তাহলে সে দুইটা নিতে পারে। এবং কেউ যদি চায় পুরো ফ্লোরই নিতে চায় তাহলে নিতে পারবে। সেভাবে মডিউলার সিস্টেমে হচ্ছে ওয়্যার হাউসগুলো ডিজাইন করা। এবং এরপরে যদি আমি
দেখি এখানে যে হচ্ছে এর মানে ফার্স্ট ফ্লোরে, তাহলে সেম ভাবেই হচ্ছে উপরে ওয়্যার হাউস গুলো এবং অপোজিট সাইডে রিটেল মার্কেট বা রিটেল শপ গুলো, যেগুলো হচ্ছে এই পার থেকে কমিউনিটিকে হচ্ছে সার্ভ করবে, বা স্টল গুলো যেগুলো আছে সেগুলো হইতে পারে বসার জায়গা বা সিটিং স্পেস। তো এই ওয়্যার হাউস গুলোকে ডিজাইন করার জন্য আমি দেখেছিলাম যে হচ্ছে পুরোনো দিনে কিভাবে বিল্ডিং গুলোকে হচ্ছে ইভলভ করে। প্রথমে হচ্ছে এরকম একটা শেপ থাকে অনেক হচ্ছে 18th সেঞ্চুরিতে, এরপরে 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি, এভাবে কিভাবে বিল্ডিং গুলোকে ইভলভ করে সেই চিন্তা করে নতুন একটা প্রপোজাল দেওয়া যে এভাবে ডিজাইন গুলো হইতে পারে। এই সাইডটা পুরোটাই হচ্ছে ক্যানাল সাইড এবং পিছনেরটা হচ্ছে ওয়্যার হাউস। তো ক্যানাল সাইডে এখানে এই ডিজাইন হচ্ছে চিন্তা করা যে আর্চ হচ্ছে এই চিটাগাং খাতুনগঞ্জের একটা বৈশিষ্ট্য, যেখানে সব মোটামুটি বেশিরভাগ বিল্ডিং এ আর্চ ইউজ করছে তারা এন্ট্রিতে বা এক্সিটে বা হচ্ছে তাদের বারান্দাতে। এবং তাদের যে কলাম, মানে পুরোনো বিল্ডিং এ যে কলাম এক্সপোজ, সেই জায়গা থেকে আমার কলাম গুলো এক্সপোজ চিন্তা ভাবনা, কিন্তু সেটাকে মডার্ন চিন্তা করে হচ্ছে ট্রাস দিয়ে ইন্ডাস্ট্রিয়াল যে শীট বা ইন্ডাস্ট্রিয়াল রুফ সেটাকে ধরা। এরপরে হচ্ছে ওদের যে ব্রিক গুলো ছিল সেগুলো যে নকশা খচিত বা বিভিন্ন ফ্লোরাল কাজকর্ম, সেগুলো থেকে আমার হচ্ছে পিছনের যে ওয়্যার হাউসের ফ্যাসাদ সেটাকে আমি মডার্ন কনভার্ট করতে গেলে সেটাকে হচ্ছে আমরা ব্রিক বন্ড দিতে পারি বা হচ্ছে পারফোরেটেড ব্রিক দিতে পারি। এবং যে ওদের যে এক্সপোজড সিঁড়ি সেটাকে চিন্তা করলে আমরা এরকম এক্সপোজ সিঁড়ি দিতে পারি। এবং হচ্ছে বিল্ডিং গুলার কনটেক্সট অনুযায়ী তাদের হাইট এবং হচ্ছে কানেকশন ওই রকমই রাখা, এমন কিছু হচ্ছে ডিজাইন না করা যেটা হচ্ছে কনটেক্সটের বাইরে যাবে। তো এরা যেরকম এলঙ্গেটেড, এই এলঙ্গেটেড, সেহেতু বিল্ডিং গুলোকে এই এলঙ্গেটেড চিন্তা করা এবং সাথে ওদের কানেকশন দেওয়া যাতে রিক্রিয়েশনের পারপাসে কানেকশন হয়। এবং ক্যানাল সাইড থেকে আমি যাতে যদি কেউ যেরকম খাতুনগঞ্জ মেইন স্ট্রিট থেকে যদি কেউ হেঁটে হেঁটে যায় বা গাড়িতে যায়, তাহলে সে দেখলেই বুঝবে এটা খাতুনগঞ্জ একটা রোড বা হচ্ছে পুরোনো বিল্ডিং এর রোড। সেই জিনিসটাই অপোজিট যদি আমি চিন্তা করি, আমি এই ক্যানাল সাইড থেকে যদি হেঁটে যাই বা বোট নিয়ে যদি যাই, তাহলে সবগুলো বিল্ডিং এর একই রকম হচ্ছে ফ্যাসাদ ডিজাইন, বাট হাইটের ভ্যারিয়েশন, যেটাকে আমার দেখলেই বোঝা যাবে এখানে খাতুনগঞ্জের পাশ দিয়ে আমি যাচ্ছি। সেম ভাবে আমি হচ্ছে এই যে এগুলো স্টল দেওয়া, সেই স্টল গুলো বিভিন্ন টাইম পিরিয়ডে বিভিন্ন ভাবে কাজ করতে পারে। যেরকম সকালবেলা এটাকে ভেজিটেবল স্ট্রিট মার্কেট, আমাদের দেশে যেরকম সকালবেলা ভেজিটেবল মার্কেট বসে বিভিন্ন রাস্তায়, তো সেগুলোতে ভেজিটেবল বসতে পারে। দুপুরবেলা সেটা হচ্ছে যারা এখানে কাজ করে যে এখানে তাদের রেস্টিং স্পেস হইতে পারে, যেহেতু ওরা সারাদিন কাজ করে, দুপুরে একটা টাইম থাকে তাদের রেস্ট নেওয়ার জন্য, সেখানে তাদের রেস্টিং স্পেস হইতে পারে এই স্টল গুলো। আবার সেখানে বিকালে যখন হচ্ছে টুরিস্ট আসতে থাকবে বা হচ্ছে কমিউনিটি আসতে থাকবে খালের সাইডটাকে এনজয় করার জন্য, তখন তারা হচ্ছে ফুড কার্ট গুলো এই মডেল গুলোতে বসতে পারে, বাকিগুলোতে সিটিং স্পেস হইতে পারে। এরপর হচ্ছে আমার এই ওয়াটার লগিং এর জন্য প্রথমত এই ইন্ডাস্ট্রিয়াল শীট গুলোকে আমি হচ্ছে বৃষ্টির পানি রিস্টোর করার একটা প্রপোজাল দিই, যে বৃষ্টির পানিটা রিস্টোর করবে, যাতে হচ্ছে যতটুকু পানি আমি গ্রাউন্ড সার্ফেসে ফেলবো না ততই আমার জন্য ভালো। এরপর হচ্ছে ক্যানাল সাইডটাকে পুরোটাই হচ্ছে পেডিস্ট্রিয়ান করা, যাতে পানি না আসতে পারে, তার জন্য কিছু সলিউশন দেওয়া, যে হচ্ছে জিআই ও বস্তা যেটাকে বলে সেটাকে রাখলে হচ্ছে পানি সেরকম আসে না। এরপরেও পেডিস্ট্রিয়ানের পরে একটা গ্রিন হচ্ছে পানি পড়লে সেটাকে কনজিউম করতে পারে বা হচ্ছে শোষণ করতে পারে। এরপরে আমার হচ্ছে এই লেয়ারটা, তারপরে হচ্ছে আমার বিল্ডিং এর ফ্যাসাদের বা হচ্ছে একটা লেয়ার যেটা হচ্ছে পেডিস্ট্রিয়ান বা হচ্ছে সফট পেভ হইতে পারে, যেটা হচ্ছে পানি কনজিউম করবে। এটা একটা প্রপোজাল ছিল। আর হচ্ছে যতটুকু পারা যায় ড্রেনেজ সিস্টেম আর ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে হচ্ছে বিভিন্ন পয়েন্টে ঠিক রাখা, যাতে হচ্ছে পানি ধারণ ক্ষমতা ওদের বাড়ে এবং ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখে। এবং পুরো হচ্ছে চিটাং
শহরের যদি ক্যানালটাকে ঠিক করা যায় বা হচ্ছে রিস্টোর করা যায়, পুরো কানেক্টিভিটিটাকে ঠিক রাখা যায় বা হচ্ছে কানেক্টিভিটিকে যতগুলো ক্যানাল আছে সবগুলো সেম কানেকশনে এক পয়েন্টে মিলিত হয়, এই কানেকশনটাকে যদি সচল করা যায় তাহলে এই হচ্ছে ওয়াটার লগিং প্রবলেমের 70% সলিউশন হয়ে যাবে। এরপর আমি যদি পুরোনো বিল্ডিং এর কিছু স্ট্র্যাটেজি দেখি, যে পুরোনো বিল্ডিং আমার এখানে 18 থেকে 20টার মতো আছে, যেগুলোকে কিছু স্ট্র্যাটেজিতে ভাগ করা, যে 5টা স্ট্র্যাটেজিতে ভাগ করে আমি সবগুলোর সলিউশন চিন্তা করেছি। যেরকম হচ্ছে যদি নতুন এবং নতুন বিল্ডিং দুটা থাকে তাহলে সেটাকে আমি হচ্ছে তাদের ফাংশনে চেঞ্জ করব এবং ফেসাদ ডিজাইনে চেঞ্জ করব। যদি টাইপ 2 তে দেখায় যে হচ্ছে একটা পুরোনো বিল্ডিং এবং একটা নতুন বিল্ডিং থাকে এবং মাঝখানে যদি আমি একটা ফাঁকা স্পেস পাই, যেটা হচ্ছে অন্য বিল্ডিং কাঁচা বিল্ডিং ছিল যেটাকে আমি উঠাই দিতে পারছি, তাহলে তার সাথে আমি নতুন স্ট্রাকচার অ্যাড করতে পারবো পুরোনো বিল্ডিং এর, এবং অপোজিট বিল্ডিং এ কিছু নকশা করতে পারবো বা ফ্যাসাড ডিজাইন করতে পারবো, বা হচ্ছে বিভিন্ন ওয়াল আর্ট বা বিভিন্ন আর্ট করতে পারবো। এরপরে হচ্ছে টাইপ 3 যদি দেখি তাহলে হচ্ছে পুরোনো বিল্ডিং এর সাথে নতুন যে বিল্ডিংটা আমি কানেকশন দিব সেটাকে সেকেন্ড ফ্লোর হোক বা হচ্ছে ফার্স্ট ফ্লোর হোক সেটা থেকে কানেকশন দিতে পারি, যাতে তাদের ফাংশনাল ফ্লোটা ঠিক রাখা যায় নতুনের সাথে। এবং যদি পুরনো এবং নতুন বিল্ডিং পুরোটা একসাথে দেখি এবং কোনো স্পেস না পাই, তাহলে শুধুমাত্র ফ্যাসাড ডিজাইনটাকে আমি নতুন বিল্ডিংটাকে পুরনোর সাথে মার্চ করার জন্য একটা ফ্যাসাড ডিজাইন করতে পারবো। এবং আবার হচ্ছে যদি তার কোনো সুযোগ না থাকে বা মাঝখানে যদি ফাঁকা থাকে, তাহলে অ্যাটলিস্ট এরকম পুরনো বিল্ডিং এর যে কাজ আছে বা হচ্ছে যেই স্ট্রাকচার ডিজাইন আছে সেইটাকে কন্টিনিউ করে একটা গেটওয়ে ক্রিয়েট করা যেতে পারে, যেটা হচ্ছে এই স্পেসটাকে কোনো কাজে লাগানো সম্ভব। এরকম 5টা স্ট্র্যাটেজি থেকে রেট্রোফিটিং হচ্ছে বা রিয়েক্টিভ ইউজ এর একটা প্রপোজাল দেওয়া। তার মধ্যে একটা যদি আমি উদাহরণ দিই, এটা হচ্ছে পীতম্বর শাহ, যেটা হচ্ছে এখন ওকে বলা হয় দেশের একটা লিভিং মিউজিয়াম বলা যায়, যার হচ্ছে 4র্থ প্রজন্ম এখনো বিজনেস করতেছে এবং খুব ভালোভাবে বিজনেস করতেছে। তাদের এখনো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসে শুধুমাত্র পীতম্বর শাহ থেকে জিনিসপত্র কেনার জন্য। তো এখানে 3টা সেক্টরে ভাগ ওরা হচ্ছে বিল্ডিংটাকে বা হচ্ছে ফাংশনাল ফ্লো করছে। যে প্রথম সেকশনে হচ্ছে ওদের এই সেকশনটা পুরোটাই গদিতে বসে ওরা হচ্ছে যারা মানে হচ্ছে বিজনেসম্যান তারা ওরা বসে ট্রেডটা চালায়। এবং এই সেকশনে পুরোটাই হচ্ছে দুর্লভ বস্তু ওরা বিক্রি করে। যেরকম বলা হয়ে থাকে চিটাগাংয়ের ভাষায় যে ইহ জগতে এমন কিছু নেই যা পীতম্বর সাথে পাওয়া যাবে না, বা বলা হয়ে থাকে বাঘের দুধও এখানে পাওয়া যায়। তো এরকম একটা দোকান যার এই জায়গাটা পুরোটাই দুর্লভ জিনিসপত্র বেচে কেনা হয়। এই জায়গাটাতে তারা কনটেক্সট কে ফলো করেই এই জায়গাটা হচ্ছে বিভিন্ন হচ্ছে হোলসেল বিজনেস করে, এবং এটা পুরোটাই হচ্ছে একটা হোলসেল শপ যা এদিক থেকে এবং এদিক থেকে দুই দিক থেকে হচ্ছে কাজ করে। পীতম্বর শাহর ভিতরে কিছু ছবি, এবং এটাকে আমার যখন রিভাইভ করতে যাই বা হচ্ছে রেট্রোফিট করতে যাই, তখন চিন্তা ছিল যে এর ভিতরের কোনো কাজে আমি যদি হাত দিই তাহলে ওর যে এখন পর্যন্ত চলতেছে কাজ বা হচ্ছে বিজনেস চলতেছে সেটাকে সামহাউ কন্ট্রোল করা সম্ভব না, বা ইনপুট ইনজেক্ট করা উচিত না, এটাকে ওর মতোই চলতে দেওয়া উচিত। এরপরও ওকে কিভাবে হচ্ছে আরো হচ্ছে অ্যাট্রাকটিভ করা যায় তার জন্য ওর ফ্যাসাড ডিজাইন করা যাবে। আর একটা হচ্ছে সলিউশন চিন্তা করেছি যে ওর সামনে যে স্পেস আছে তাকে আরেকটু বাড়ায় নিয়ে হচ্ছে, যেহেতু আমি রোডটাকে মেইন খাতুনগঞ্জ এই রোডটাকে হচ্ছে পেডিস্ট্রিয়ান করতেছি বা হচ্ছে কন্ট্রোল রোড করতেছি, সেহেতু তার 30 ফিট রোড ছিল সেটাকে হচ্ছে 5 ফিট আমি পেডিস্ট্রিয়ান নিচ্ছি, মাঝখানে 20 ফিট হচ্ছে যাতায়াতের জন্য রেখে দিচ্ছি। তো এই 5 ফিট এবং এখানে যে এরিয়া আছে সেখানে হচ্ছে বিভিন্ন সিটিং স্পেস দেওয়া। সেই যেই সিটিং স্পেস শুধুমাত্র বাইরের মানুষ বা হচ্ছে অ্যাব্রোড থেকে এসে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে বসতে পারবে, বসে ওরা জাস্ট
ওদের থেকে ওদের যে হার বা হচ্ছে চা ওরা ওরা ক্লেম করে যে ওদের হচ্ছে দুর্লভ, সেটাকে জাস্ট ওরা সার্ভ করবে। সেটা হইতে পারে পে করে হইতে পারে, আবার হচ্ছে শুধুমাত্র টেক ওয়ে হইতে পারে, জাস্ট টেস্ট করতে পারে, টেস্ট করে ওরা এখান থেকে আবার নিয়ে এখান থেকে কিনে চলে যেতে পারে। এটা একটা হচ্ছে ওকে ওর অ্যাট্রাকশন বাড়ানোর জন্য একটা স্ট্র্যাটেজি ছিল। এরপর এর গ্রাউন্ড ফ্লোর গুলো সলভ করা, সেটাকে কিছু জায়গায় দেখায়। এটা হচ্ছে ক্যানাল সাইডের একটা ভিউ, এলিভেশন ভিউ, এবং এটা হচ্ছে এক্সোনোমেট্রিক ভিউ, যেটা হচ্ছে এই সাইড থেকে পুরোটাই হচ্ছে ওয়্যার হাউসের যে রিদমটা দেখা যাচ্ছে হচ্ছে হাইট কম বেশি করে। এবং এটা হচ্ছে খাতুনগঞ্জের যে মেইন স্ট্রিট, সেগুলোর প্রপোজাল দেখানো হয়েছে, যেখানে ট্রাক্টর পার্কিং, রিক্রিয়েশনাল জোন, অর্গানাইজেশন অফিস, ওয়্যারহাউস কাম রিটেল অফিস, এখানে পিতম বসা, এখানে এখানে একটা রেস্টুরেন্ট, ওল্ড মস্ক, এখানে হচ্ছে মল জোনিংটাকে দেখানো হয়েছে। এরপরে বিভিন্ন রকমের টাইপের 5টা টাইপের যে রেট্রোফিটিং করা, তার একটা সলিউশন। তো আমরা একটা সলিউশনে দেখি। এই প্রথমে হচ্ছে পুরোনো বিল্ডিং গুলো রেট্রোফিট করার জন্য প্রথমে আমার রোড সাইড যে এলিভেশন, সেটাকে সব এলিভেশনটাকে নিতে হয়েছে, নিয়ে সেটাকে দেখতে হয়েছে যে হচ্ছে কোথায় কতটুকু বা ওর যে বিল্ডিং এর ডিজাইনটা বা প্যাটার্নটা কি, সেখান থেকে আমি এখানে পাই। যদি এই বিল্ডিং এর মানে এই বিল্ডিং এর জন্য দেখি, তাহলে এই জায়গাটাকে আমি পুরোটা কাঁচা বিল্ডিং পাই, যেগুলোকে আমি টিন শেড, সেটাকে আমি উঠাই দিতে পারি। উঠাই দিয়ে এই জায়গাতে আমার ডিজাইনটা এরকম ছিল যে এটা যেহেতু প্রীতম প্রসাদ, তার পাশে একটা স্পেস দেওয়া, যে স্পেসে হচ্ছে মানুষজন এসে বসতে পারবে, বা অনেক মানুষ ওর কিনতে আসবে, তখন হচ্ছে কেউ এসে এখানে রেস্ট নিতে পারবে। এরপরে এই বিল্ডিংটা ছিল একটি নিচে হচ্ছে স্বর্ণের দোকান, অনেক পুরনো স্বর্ণের দোকান, যাকে নিচে এখন স্বর্ণের দোকানই প্রপোজাল দিচ্ছি। আর উপরে হচ্ছে হচ্ছে এখন ডর্ম হিসেবে কাজ করে, যেটাকে আমার প্রপোজালে একটা হোটেল হইতে পারে, বা হচ্ছে হোটেল প্রপোজাল দেওয়া। এবং এখানে হচ্ছে পাশের বিল্ডিংটাও হচ্ছে অনেক পুরনো, যেটাকে আমি কানেকশন দিয়ে এটাকে হোটেল হচ্ছে প্রপোজাল দিচ্ছি। এবং পিছনে একটা বিল্ডিং, যেখানে আমি ফ্রি স্পেস পাইছি, সেখানে আমি প্রপোজাল দিচ্ছি একটা পাবলিক গ্যাদারিং স্পেস বা রেস্টুরেন্ট হিসেবে প্রপোজাল দেওয়া যেতে পারে। যেটা সলিউশন চিন্তা করা হচ্ছে, এখানে অ্যান্টিক শপ, এখানে হচ্ছে জুয়েলারি শপ। এদিক থেকে যদি আমি একটা স্ট্রাকচার উঠাই, যেহেতু এখানে ফাঁকা পাচ্ছি, এখানে স্ট্রাকচার উঠে সিঁড়ি দিই, সিঁড়ি থেকে উঠে সেকেন্ড ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোর থেকে হচ্ছে এই যে ফার্স্ট ফ্লোরে যাই, তাহলে এখানে হচ্ছে রিসেপশন, আর এদিকে দুই দিকে হচ্ছে বেডরুম, ডাবল বেড, সিঙ্গেল বেড। এবং এই কর্নার থেকে পুরোটাই হচ্ছে স্টেয়ার, যেটা হচ্ছে সার্ভিস স্টেয়ার, যারা হচ্ছে এখানে হচ্ছে কিচেন থাকবে হোটেলের। এদিক থেকে পুরোটা একটা বড় একটা টেরাস, যেটা হচ্ছে পুরোনো বিল্ডিং এ বড় বড় টেরাস যেগুলো থাকে, সেই একটা হচ্ছে এসেন্স রাখা। এবং সেখান থেকে একটা ছোট চিকন সিঁড়ি দিয়ে নেমে এখানে যে মেইন মানে ডিজাইনটা, নতুন ডিজাইন, যার হচ্ছে একটা পাবলিক গ্যাদারিং স্পেস হিসেবে চিন্তা করা, সেটাকে কানেক্ট দেওয়া, এবং এখান থেকে যে কানেকশন দেওয়া, সেটা এখানে এসে তার একটা আরেকটা হোটেল রুম এবং স্টেয়ার দিয়ে সলিউশন করা। তো এখানে এই টাইপের হচ্ছে ফাঁকা স্পেসটাকে আমি হচ্ছে কানেকশন দিয়েছি, যার হচ্ছে গেটওয়ে হিসেবে দেখানো, প্লাস হচ্ছে পিছনে স্পেসটাকে পাইলে আমি হচ্ছে নতুন স্ট্রাকচার দেওয়া, যেটাকে দুই পুরনো বিল্ডিং হচ্ছে ফাংশনালি কানেক্ট হয়, এবং দুটা পুরনো বিল্ডিং কে ফাংশনালি কানেক্ট করার জন্য একটা ব্রিজ বা কানেক্টিং ওয়ে দেওয়া। এবং একটা আরো দুটো পুরনো বিল্ডিং যদি পাই, মাঝখানে স্পেসটাকে ছেড়ে কখনো ছেড়ে দেওয়া, যেটা হচ্ছে রেস্টিং স্পেস বা আরো বিভিন্ন স্পেস হিসেবে কাজ করতে পারে। এরপরে যদি দেখি আমার এই স্পেসটা পুরোটাই হচ্ছে রিক্রিয়েশনাল স্পেস, যেটা রিক্রিয়েশনাল স্পেস ছিল, সেটার একটা 3D ভিউ। এভাবে হচ্ছে যেহেতু আর্চের একটা এই জায়গাটাতে অনেক ইনফ্লুয়েন্স, সো এই রিক্রিয়েশন স্পেসে পুরোটাকে আমি আর্চ হিসেবে আর্চ করে ডিজাইন করেছি। এবং আরো যদি কিছু বিল্ডিং দেখি, এটা যেরকম পুরনো বিল্ডিং ছিল এইটুকু, তার সাথে হচ্ছে আমি নতুন হচ্ছে ডিজাইন যদি বা
করার জন্য এই সিঁড়িটাকে কানেক্ট করে এই দুটা বিল্ডিং এর সাথে মার্চ করা। এবং আর কিছু বিল্ডিং আছে যেগুলোতে হচ্ছে শুধুমাত্র সামনের ফ্যাসাডটাকে রেট্রোফিট করা সম্ভব, সেটাকে রেট্রোফিট করা। এটা সেই হচ্ছে পুরনো হচ্ছে এটা সেই রিক্রিয়েশনাল স্পেস। আর কিছু বিল্ডিং যেগুলো হচ্ছে পুরনো বিল্ডিং তার সাথে নতুন বিল্ডিং কানেক্ট করা, সে যেহেতু পুরনো বিল্ডিংটা অনেক ভারী স্ট্রাকচার বা ভারী দেখতে, পাশে যে নতুন স্ট্রাকচারটা আমি ডিজাইন করতেছি সেটাকে পুরো যে ভারী করব সেই চিন্তা ছিল না। আমার চিন্তা ছিল একটু স্মুথ বা হালকা করার, এই জন্য গ্লাস বা হচ্ছে একটু মডার্ন লুক দেওয়া। বাট তারপরেও তার হচ্ছে যে এসেন্স পুরনো, সেই পুরনো এসেন্স রাখার জন্য ফ্যাসাদ ট্রিটমেন্ট করা। এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, এটা হচ্ছে ক্যানাল সাইড থেকে একটা ভিউ, এবং এটা হচ্ছে রেন্ডার ভিউ ক্যানাল সাইডের। একটা ভিডিও অ্যানিমেশন দেখানো হচ্ছে। থ্যাংক ইউ আর্কডিউন আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ অপূর্ব, একটা ভালো প্রেজেন্টেশন দিছো, আমার কাছে অনেক ভালোই মনে হয়েছে। তো আমার ওপিনিয়নটা আমরা পরে দেই। আমার মনে হয় যে যারা প্রেজেন্টেশনটা দেখলো তাদের দিক থেকে যদি কোনো কিছু জানার থাকে আমরা সেইটা একটু শেয়ার করি। কেউ যদি কোনো কোশ্চিন থাকে একটু হ্যান্ড রেজ করলে আমরা তার কোশ্চিনটা নিব। হ্যাঁ, ফাইমা নিজাম জি বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছেন? বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার হোম টাউন চিটাগংয়ে, কিন্তু আমার কখনো খাতুনগঞ্জে ওভাবে যাওয়া হয়নি। আমি গিয়েছিলাম, কিন্তু অ্যাজ এন আর্কিটেক্ট কখনো এভাবে দেখা হয়নি। খুবই ভালো লাগলো প্রজেক্টটা। আর যেসব প্রবলেম গুলো আইডেন্টিফাই করা হয়েছে এটাও খুব ভালো লাগছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, এবং অনেক ডিটেইলে এক্সটেন্সিভ লেভেলের ওয়ার্ক হয়েছে, বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। কিন্তু আমি আসলে একটা ব্যাপারে খুবই কিউরিয়াস, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে এরিয়াটা, দিস এরিয়া রানস বাই মানি। হ্যাঁ, একদমই, মানে এখানে মিনিটে ফ্র্যাকশনে অনেক কিছু ঘটে যায় এই এরিয়াতে, হ্যাঁ, যে লেভেলের বিজনেস হয়। এবং আমরা জানি যে ওই যে যারা এখানে বিজনেস করেন, সদাগর, ওনার খুবই ডাউন টু আর্থ দেখতে, বোঝাও যায় না যে এখানে কত টাকা বিজনেস হয়, কিন্তু হয়। এটা আসলে বাহির থেকে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, এখন আমার একটা জিনিস বুঝে আসে না, এটা আমার একেবারে পার্সোনাল আর কি, যে একটা কোয়েশ্চেন হচ্ছে যে এই পরিমাণ যেখানে বিজনেস কনসেন্ট্রেশন আছে, যেখানে এই লেভেলের কাজ হয়, মানে বিজনেস মুভমেন্ট হয়, সেখানে কি মানে কোনো চেঞ্জ করার মতন সময় কেউ দিবে কিনা, একটা কথা। আরেকটা হচ্ছে যে তারা তো মানে মানিম্যান, বিজনেসম্যান, তো ওরা নিজেদের এই জায়গাগুলার ডেভেলপমেন্ট এত বছরে তারা কেন করে নাই, এবং যদি নতুন ডেভেলপমেন্টে আসে তখন
আহ, মানে এই যে আপনি কিছু আইডিয়া দিলেন যে কি ধরনের বিল্ডিং হওয়া উচিত, তারা কি সেটা আদৌ ফলো করবে কিনা, তখন হয়তো ওনারা একেবারেই মডার্ন কোনো বিল্ডিং, মডার্ন কোনো ওয়্যার হাউসে চলে যাবে। কিন্তু মানে এই এরিয়াটা অলমোস্ট রান করে না। হ্যাঁ, তো মানে রান করে, মানে ইটস ওন ওয়ে। এই যে যেরকম বললেন যে ট্রাক কনজেশন লেগে থাকে, তো মানে ওনারা কি কারণে মানে এটা আমার একদম পার্সোনাল মানে ইয়ে আর কি জিজ্ঞাসা, যে আমি নিজেও বুঝতে পারি না যে ওনারা কি কারণে এই এরিয়াটা ডেভেলপ করে না, যেটা আসলে ডেভেলপ করলে ওনাদেরও লাভ হয়। তো এটা হচ্ছে একটা জিনিস। আর আরেকটা কোয়েশ্চেন যেটা আমি আপনাকে বললাম যে এরকম একটা ডেন্সলি কম্প্যাক্ট এরিয়া যেখানে প্রত্যেকটা জায়গারই দাম আছে, তো সেখানে কি কোনো কিছুতে হাত দিতে দিবে কিনা কেউ, যার যার জায়গা সে অ্যালাউ করবে কিনা? থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে কেউ হাত দিতে দিবে কিনা সেটার আমি অ্যান্সার দিই। যে আমি প্রথমে হচ্ছে অ্যানালিসিস থেকে বলেছিলাম যে হচ্ছে আমি শুধুমাত্র গভর্নমেন্ট প্রপার্টি যেগুলো সেগুলোতে কাজ মানে ডিজাইন ইন্টারভেনশনটা করছি। যেগুলো প্রাইভেট প্রপার্টি সেগুলো যদি তারা কনসার্ন দেয় শুধু তাহলেই করা বা করবো বা হচ্ছে প্রপোজাল দিব। আমার পুরো ডিজাইনে আমি কোথাও হচ্ছে প্রাইভেট প্রপার্টিতে কোনো ডিজাইন করি নাই। যেগুলো হচ্ছে একেবারে হচ্ছে ভালনারেবল, যেগুলো একেবারেই ভালনারেবল, যেগুলো হচ্ছে আর সিডিএ থেকে একদম ফিক্স করা যে এগুলো ভালনারেবল, সেগুলোতে কাজ করা সম্ভব না। এবং কিছু কিছু বিল্ডিং আছে পরিত্যক্ত, যেখানে মালিকানা নেই বা মালিকানা হচ্ছে সঠিক মালিকানা এখনো পাওয়া যাচ্ছে না, বা হচ্ছে অনেক আগে বিদেশে চলে গেছে, তারপরে তার কোনো কেউ নিতে আসে না, যেগুলো গভর্নমেন্ট নিয়ে নিছে, সেগুলোতেই আমি শুধুমাত্র হচ্ছে আমার রিঅ্যাডাপটিভ ইউজটা হচ্ছে প্রপোজাল দিয়েছি। আর বাকিটা কি পলিসি প্ল্যানিং, পলিসি লেভেল প্ল্যানিং হবে, সো দ্যাট পরবর্তীতে যারা ডেভেলপমেন্ট করবে নিজস্ব ভাবে তারা যেন এই ইয়েটা ফলো করে। জি, ওটা দেখলে তাদের যদি মনে হয় না ওর কাজটা ওয়ার্ক করছে এবং ওর এরকম করলে আমারও হচ্ছে বিজনেসটা বাড়ানো সম্ভব, তাহলে তারা নিজেদের উদ্যোগে নিজেরা করে নিতে পারে। শুধু সেটা নিজেদের একেবারে মানে প্রাইভেট ল্যান্ডে তারা করবে। আমি পুরোটাই হচ্ছে গভর্নমেন্ট ল্যান্ডে এবং হচ্ছে একেবারে সিডিএ থেকে যেগুলো বলা যে এগুলো স্পেসে সরকারের এবং সরকার আওতাধীন সেগুলোতেই প্রপোজাল দেওয়া বা ডিজাইন করা। আচ্ছা, ওই বিজনেস, আমি আসলে অনেকক্ষণ ধরে আপনাকে কথা বলছি, জানি না অন্যরা। জি জি, না সমস্যা নাই। সেটা হচ্ছে যে এই যে বিজনেসম্যানরা এরা তো বেশ ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যাকচুয়ালি, এবং বড় বড় বিজনেসম্যান এখানে ইনভলভ। তো উনারা কি কারণে এই এরিয়াটা উন্নতি চাইলো না এত বছরে? মানে এটা আমার একদম পার্সোনাল ইয়ে আর কি, কিউরিওসিটি। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমাদের প্রথমত এখানে পলিটিক্যাল অনেক হচ্ছে পলিটিক্যাল বা হচ্ছে যদি বলি এগুলো অনেক রকমের বিষয় থাকে। ধরেন আমার এখানে পাশে খালগুলোকে ভরাট করে ওরা নিজেরা করে ফেলছে। সেটাকে আমি যদি এখন গভর্নমেন্ট থেকে উঠাইতে যাই, তো যারা ওখানকার হেভিম্যান তারা এগুলো অবশ্যই দখল করে। তো ওদের জন্য অনেকটা ওই যে আমাদের পুরনো ঢাকার যে সমস্যাগুলো আর কি, এগুলো কিছু ইস্যু আছে। আরো কিছু ইস্যু আছে যারা হচ্ছে করতে চায় বাট পারে না বা করে না। তারা মনে করে হচ্ছে আমার এই বিল্ডিং এর মধ্যেই হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু তাদের যে আসলে ক্ষতি হচ্ছে, এই যে পানি আসতেছে তখন যে ক্লায়েন্ট আসলে কমে যাচ্ছে প্রতিদিন, তারা বুঝতেছে না। ওরা যখন লং টার্ম চলে যায় তখন বুঝতে পারে, তখন আর কিছু করার থাকে না। তো এটা একটা মজার বিষয় হচ্ছে যে এখন ল্যান্ড ইউজ প্যাটার্নেও কিছু চেঞ্জ আসছে। যেমন ধরেন আগে তো একসময় নিশ্চয়ই এত গার্মেন্টস ছিল না, এখন যেমন দেখছি যে ওই এরিয়াতে প্রচুর গার্মেন্টস তৈরি হচ্ছে, এরকম কিছু চেঞ্জও আসলে আসছে। হ্যাঁ, আমার সাইট ভিজিটের মধ্যে আমি এই জায়গাগুলোতে গার্মেন্টস পেয়েছি, মানে এই সাইটগুলোতে। আর হচ্ছে এইদিকে দুই একটা গার্মেন্টস ছিল যেগুলো উঠে গেছে। মানে এগুলো আসলে মাঝে মাঝে প্যাটার্ন চেঞ্জ হয় যে ওরা কিসে করে। তো গার্মেন্টস ছিল আগে, অনেক আগে যখন সিল্ক রুট ট্রেড ছিল তখন থেকে গার্মেন্টসও ছিল, কিন্তু ওটা যুগের পর যুগে গার্মেন্টস আসলে চলে যাচ্ছে। তো আপনি যেগুলো গার্মেন্টস দেখছেন সেগুলো আগেও অনেক ছিল যেগুলো উঠে গেছে। হয়তোবা সেগুলো যখন দেখবে এই জায়গাটাতে আসলে গার্মেন্টস করার মতো জায়গা না, তখন হয়তো উঠে যাবে, অথবা নতুন করে ওরা গার্মেন্টসও করে ফেলতে পারে। এটা আসলে আরবান স্পেসে যেভাবে ডেভেলপ করে আর কি। কিন্তু আসলে যে ওদের হিস্ট্রিক্যাল রুট যে ওরা এভাবে বিজনেস করে, এই বিজনেসই করে, সেটা সবসময় থাকবে আমার মতে। একটা মজার কথা বলি, এর খাতুনগঞ্জের একটু বাহিরে এসে একটা এরিয়াতে আমার কাছে একজন একটা ডিজাইন নিয়ে আসে। তো তখন আমি ওনাকে একটা ডিজাইন প্রপোজাল দিই, ওইটা অবশ্যই বানানো হয়নি এখনো।
তো এবং মজার বিষয় হচ্ছে যে আপনি যে ডিজাইনের যে একটা ডিজাইন প্যাটার্ন তৈরি করলেন স্ক্রিন দিয়ে এক ধরনের যে ধরনের আর্কিটেকচার আসছে, মজার বিষয় হচ্ছে যে কেন জানি আমি ওনাকে ওই ধরনের একটা ডিজাইন দিচ্ছি, সো আমি খুবই মজা পেলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি একটু যোগ করি, ম্যাম যে কোশ্চেনগুলো করছেন এই কোশ্চেনগুলোর সাথে আমাদের সম্ভবত ঢাকাতে যখন কারণ বাজার রিডেভেলপমেন্টের প্রপোজাল আসছিল বা পুরান ঢাকাতে যখন এই ধরনের প্রপোজালগুলো আসছিল তখনও কিন্তু এই সেম কোশ্চেনগুলাই আসে যে ওইখানে যারা স্থানীয় যারা বিজনেস করে তারা কেন জানি এই ডেভেলপমেন্টটা নিতে চায় না। জি, আমি যদি বলি আমাদের আসলে এরকম তো অনেক জায়গায় আছে যে আমাদের আসলে ডেভেলপমেন্ট নিতে চায় না, এটা হচ্ছে আমাদের এখনকার আসলে একটা হয়ে গেছে। তো বাইরের দেশে তো কিন্তু করছে, তো এর জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এখানেও ধরেন আমি যদি প্রথমেই খালটাকে ভরাট করে ওদেরকে দেখাইতে পারি যে না খালটা যেহেতু এখন কাজই করতেছে না, তো সেটাকে যে প্রথম স্ট্র্যাটেজি যদি এটা হয় যে আমি খালটাকে আগে রান করাবো, তখন মানুষ দেখবে। এরপরে যদি আমি ধরি পাবলিক অ্যাওয়ারনেসের জন্য পাবলিক টয়লেটটা আগে মেক করি, তখন মনে হবে না ওরা হচ্ছে পাবলিক টয়লেট করতেছে, তখন ওদের ফেইথ আসবে যে না এরকম একটা অ্যাওয়ারনেস যদি আমি প্রথমেই ক্রিয়েট করতে পারি, তখন ওরা আস্তে আস্তে অ্যাডাপ্ট করবে। একটা আরবান স্পেসে হঠাৎ করে কিছু ডেভেলপ করব বা হচ্ছে এই পুরো এরিয়া ধরে আমি উঠাই ফেললাম পরে ডিজাইন করলাম, ওটা আসলে আরবান স্পেসে কেউ অ্যাডাপ্ট করতে পারবে না। এই জন্য আমাদের কিছু অ্যাওয়ারনেসের সিস্টেম বা অ্যাওয়ারনেসের হচ্ছে ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিও মেনটেন করতে হবে। তো আমার ক্ষেত্রে এটাই মনে হয়েছে যে আগে পাবলিক অ্যাওয়ারনেস করতে হবে, তারপরে যখন পাবলিকরা বুঝবে যে না আমার এটাতে লাভ হচ্ছে, তখন ওদের সাথে বসতে হবে যে একটা আরবান স্পেসে যেভাবে ডিজাইন করা সম্ভব ওদের সাথে বসতে হবে, ওদেরকে মিলায়ে তারপরে আসলে পুরো ডিজাইন করা সম্ভব। তাছাড়া শুধুমাত্র আর্কিটেক্ট বা প্ল্যানার বা গভর্নমেন্ট শুধুমাত্র এই পুরো একটা জায়গায় আসলে ডিজাইন বা ইন্টারভেনশন করা সম্ভব না যদি পাবলিকের কোনো সে না থাকে বা গ্রহণযোগ্যতা না থাকে। এই জন্য প্রথমে আগে অ্যাওয়ারনেস, যে যারা স্থানীয় আছে তারা আসলে ডেভেলপমেন্টটা যারা করতে চাচ্ছে তাদের কাছ থেকে আসলে ভরসা পাচ্ছে না যে এই ডেভেলপমেন্টের ফলে যে স্থানীয়দের যে ডেভেলপমেন্টটা হবে তারা হয়তো মনে করতেছে যে আমাদের ক্ষতি হবে, এইটা মনে হয় তারা মনে করতেছে। এই কারণ আছে, ধরেন হচ্ছে আমি যেটা দেখছি যে অনেক আগে থেকে মানে আরো 10 বছর আগে থেকে খালটা রিভাইভ করার প্রপোজাল আসছে, একবার করা হয়েছে খালটা রিভাইভ করা হয়েছে, কিন্তু তারপর ওর কোনো সলিউশন হয় নাই, আরো খারাপ হয়েছে। এরপরে রিসেন্ট 5-6 বছর আগে খালটা আবার রিভাইভ করা হয়েছে, তখন কিছু যতটুকু পানি আসতো এই বছর রিসেন্ট 1 বছর হলো এখানে পানি উঠে নাই। তো ওরা এখন আমি যে সার্ভে করার সময় হচ্ছে ওদের চিন্তা ভাবনা বুঝতে পারছি যে ওরা বলছে যে আগে তো অনেক কিছু করতো কিন্তু কিছু হইতো না, এবারে মনে হয় আমরা অ্যাটলিস্ট হচ্ছে খালের পানি থেকে আসবে না। এবং এই প্রপোজালটা তখনই হয়েছে যখন সিডিএ একটা মানে ওদের একটা প্রকল্প নিছে যে আর শুধুমাত্র চাক্তাই খালকে রিভাইভ করে কোনো লাভ হবে না, আসলে পুরা চিটাগাং এর যে ওয়াটার যে কানেকশন অনেকগুলো ক্যানাল আসলে চিটাগাং আছে, সবগুলোকে যদি একসাথে রিভাইভ করা সম্ভব হয় তাহলেই একমাত্র ক্যানাল রিভাইভ এবং হচ্ছে ওয়াটার লগিং প্রবলেমটা সলভ করা সম্ভব। তো এটা একটা ইস্যু যে ওরা আসলে বারবার অনেক কিছু হয়েছে বাট ওরা কোনো ফিডব্যাক পায় নাই, এই জন্য আসলে ভরসা পায় না। ওকে, থ্যাংক ইউ। একটা ভালো কোশ্চিন জানা গেল আর কি, অ্যান্সার, যেটা আসলে আমাদের অনেক দিনের অনেক জায়গাতে এই প্রবলেমটা রয়ে গেছে আসলে। থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য। এটা মনে হয় আমাদের জুনিয়র যারা প্রেজেন্টেশন দেখতেছে তারা এই ধরনের কাজগুলো করতে গেলে এই বিষয়গুলো তাদের মাথায় রাখলে আমার মনে হয় সুবিধা হবে। জি, একাডেমিক লেভেল থেকে প্রজেক্টটা খুবই ভালো হয়েছে। আমি আসলে একদমই একাডেমিক লেভেলের বাইরে গিয়ে মানে আমরা তো একাডেমিক্যালি যখন একটা কাজ করি তখন হাইপোথেটিক্যালি অনেক কিছু ধরে নিয়ে অনেক কিছু ভাবি, তো আমি প্র্যাকটিক্যালি এই সমস্যাগুলোর কথা এই জন্য জিজ্ঞেস করছিলাম। সেদিক থেকে অপূর্ব আসলে যেভাবে অ্যাপ্রোচগুলো নিচ্ছে আমার মনে হয় যে এটা যথেষ্ট বাস্তবসম্মত। জি জি, জায়গায় আমার কাছে মনে হয় নাই যে এটা আসলে কনসেপচুয়াল, শুধু কনসেপচুয়াল হয়েছে এরকম আমার কাছে পুরো জিনিসটা দেখার পরে না, আমারও মনে হয় নাই। হ্যাঁ, কিন্তু আমি একেবারে আমার পার্সোনাল কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করলাম, যেহেতু
উনি এই লেভেলের একটা স্টাডি করছে এবং এই লেভেলের পলিসি লেভেল প্ল্যানিং করেছে এবং এতগুলা কাজ করেছে, এতগুলা প্রবলেম অ্যাড্রেস করেছে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আপনাদেরকেও। নেক্সট আর কেউ কোশ্চেন করতে চায় আমাদের জুনিয়রদের মধ্যে কেউ? কেউ হ্যান্ড রেজ করলে আমরা তাকে ইয়েটা দিব। কেউ মনে হয় কোশ্চেন করতে চাচ্ছে না। সজীব, সজীব কি তুমি কোনো কিছু জানতে চাও? সজীব? না ভাই, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যেহেতু কেউ কোশ্চেন করতে চাচ্ছে না, আমার মনে হয় আমাদের প্রেজেন্টেশনটা অনেকক্ষণ হয়ে গেছে, অলমোস্ট 1.5 ঘন্টা। আমরা শেষ করি। আর অপূর্বর এই প্রেজেন্টেশনটা দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওর আসলে শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইনের যে অ্যাপ্রোচ এবং পুরাতনকে রেখে নতুনের সাথে যে মার্চ করার যে একটা মানে আইডিয়া, এইটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে। আর পাশাপাশি বাস্তবসম্মত যে প্রবলেমগুলো নিয়ে কাজ করছে, প্রত্যেকটা জিনিসই খুবই ডিটেল। এটা আসলে থিসিস লেভেলে এত দূর পর্যন্ত যাওয়া, এটা আসলে খুবই অসাধারণ একটা কাজ। আমি তো অপূর্বকে জিজ্ঞেস করবো যে তুমি আসলে এটা মানে করলা কিভাবে এত অল্প সময়ের মধ্যে? আমার আসলে ভাই হচ্ছে 4th ইয়ার আরবান প্রজেক্ট থেকেই ইন্টারেস্ট ছিল যে আমি আরবান নিয়ে কাজ করব। যখন করি তখন থেকে চিন্তা ছিল যে এটা নিয়ে আমি আরো অনেক মানে আরো অনেক ভালোভাবে কাজ করব। তো অবশ্যই আমার ডিজাইন টিচার যারা ছিল, মানে আমার সেমিস্টার টিচার ছিল, তারা এবং আমার সুপারভাইজার অনেক হেল্প করছেন ওনারা। এবং এটা নিয়ে আমার ভবিষ্যতে অনেক ইচ্ছা আছে যে হচ্ছে একটা জার্নাল লিখছি, তো জার্নালগুলো পাবলিশ করব এবং আমি বাইরে চিন্তা করব, বাইরে যাওয়ার, এবং এরকম কিছু জিনিস নিয়ে মাস্টার্সও করার ইচ্ছা আছে। এই জন্য সেটা আমার একদম মাইন্ড সেট আপ ছিল একদম ছোটবেলায় যখন আমি ভর্তি হই তখন থেকেই। তো সেই জন্য আমি আসলে এটা নাকি অনেক কষ্টই করছি আর কি। আচ্ছা, আপনি কি চিটাগাং? না, আমি চিটাগাং না, আমি জয়পুরহাটের, মানে গ্রামের বাসা। একটা মজার জিনিস যেটা আমার আপনার থিসিস দেখে খুব ভালো লাগলো, চিটাগাং আমি অন্য কিছু প্রজেক্ট করতে গিয়ে চিটাগাং যে মানে পুরনো আর্কিটেকচার, তো সেটা আমি একটু সার্চ করার চেষ্টা করতেছিলাম। তো আপনার এই প্রজেক্টে চিটাগাং যে একটা নিজস্ব আর্কিটেকচার স্টাইল এবং পুরনো আর্কিটেকচার গুলা কেমন হয়, ওই জিনিসটা চলে আসছে। এটা দেখে খুব ভালো লাগলো, কারণ এটার কোনো পার্টিকুলার চিটাগাং চকবাজার পরে কিছু এরিয়াতে ওল্ড টাউন যেটা ধরে, ওখানে কিছু কিছু জায়গায় আছে এই ধরনের পুরনো বাড়ি, কিন্তু ওর পরেই তো আবার খাতুনগঞ্জ ঠিক হয়ে যায়। তো এই জিনিসটা আমি খুব বেশি জায়গায় দেখি না আর কি, এই ধরনের আর্কিটেকচার বা এই ধরনের আর্কিটেকচার অ্যানালাইসিস যে কি ধরনের বিল্ডিং চিটাগাং হয় বা এই স্টাইল গুলো আর কি যে বিল্ডিং এর, খুব ভালো লাগলো দেখে। থ্যাংক ইউ, মানে খুবই ভালো লাগছে পুরা প্রজেক্টটা ইয়েটা দেখে। এবং চিটাগাং না হয়ে যে চিটাগাং এর জিনিসটা ধরতে পারা, এটা খুবই ভালো লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে অপূর্ব, আমাদের একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য, আর তোমার যে নেক্সট স্টাডির কথাটা তুমি আমাদের সাথে শেয়ার করলা, আমাদের দিক থেকে যদি আসলে কখনো কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবা। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সহযোগিতা করার জন্য। এটা আমাদের দিক থেকে সবসময় থাকবে। আর আমাদের এই প্ল্যাটফর্মে এরকম একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য থ্যাঙ্কস আবারও। আর যারা আমাদের এই প্রেজেন্টেশন দেখলেন তাদেরকেও ধন্যবাদ। আর আমরা আরেকটা বিষয় একটু শেয়ার করি, যেহেতু অনেকেই আছে এখানে। আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে আমাদের যে জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়ে গেল, তো এইটাকে নিয়ে আমরা হচ্ছে একটা কম্পিটিশন করতেছি আমাদের আর্টডুন থেকে, একটা মনুমেন্ট ডিজাইন কম্পিটিশন। এইটা হচ্ছে শুধুমাত্র আর্কিটেকচার স্টুডেন্টদের জন্য ওপেন।
তো এইটা নিয়ে অলরেডি হচ্ছে আমরা আমাদের পেজে পোস্ট করছি। 9 তারিখ থেকে আমাদের রেজিস্ট্রেশনটা স্টার্ট হবে। তো যারা স্টুডেন্ট আছে তারা সিঙ্গেল এবং গ্রুপে পার্টিসিপেট করতে পারে। তো আমাদের বাকি ডিটেলসগুলো হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটেও থাকবে। তো কারোর যদি ইন্টারেস্ট থাকে আমাদের ওই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে। তো সবাইকে আবারও ধন্যবাদ। এবং আমাদের এইটা হচ্ছে 3 নাম্বার প্রেজেন্টেশন গেল। নেক্সট টাইম আমাদের এই ধরনের আরও প্রেজেন্টেশন নিয়ে কাজ করার ইচ্ছে আছে। তো আমরা যখন আবার প্রেজেন্টেশন করব আমাদের পেজে সেগুলো আমরা পাবলিক করি সবার জন্যই, যেন সবাই অ্যাটেন্ড করতে পারে এবং এই নলেজগুলো আমরা শেয়ার করতে পারি সবার মধ্যে। তো আমাদের পরবর্তী প্রজেক্টেও আপনারা অ্যাটেন্ড থাকবেন আমরা আশা করি এবং আপনাদের সহযোগিতা পাবো। তো সবাইকে আবারও ধন্যবাদ। নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাল্লাহ। অপূর্বকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আরেকজনের মতো এক জায়গায় আমাকে প্রেজেন্টেশন দেওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে খুবই ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমরা এখানে শেষ করছি।